গল্প জীবন যেখানে যেমন। লেখায় সুমাইয়া ইসলাম জান্নাতি। বাংলা নববর্ষের শুরুটা হয় বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাস দিয়ে। এই সময়টাতেই প্রকৃতিতে উষ্ণতার প্রখরতা একটু বেশি। সূর্যের কঠিন তেজের কাছে জনজীবন প্রায় নুয়ে পড়েছে যেন। কাঠফাটা রোদে গাছ ঝলসে যায়। গাছের পাতাগুলোও কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়েছে। খাল বিল পানির অভাবে খাখা করছে। মাঠের জমিগুলো ফেটে চৌচির। গ্রামে তাও প্রকৃতিতে হালকা পবনের ছোঁয়া বিদ্যমান থাকলেও ইট পাথরে যান্ত্রিক শহরে যেন প্রচন্ড গরমের কারণে জনজীবন বিপন্ন প্রায়। জাইমা দুপুরে কলেজে ক্লাস শেষ করে নিজের ঘামে ভেজা ক্লান্ত শরীরটাকে টেনে টুনে নিয়ে আসে। উদ্দেশ্য বাড়িতে যাওয়ার। মনে মনে ধারণা করে রেখেছে বাড়িতে গিয়ে সোজা ওয়াশরুমের শাওয়ারে গিয়ে গা ভেজাবে। তারপর টাইলসের স্বচ্ছ চকচকে শীতল মেঝেতে হাত পা ছড়িয়ে ঘুমাবে। কিন্তু তার আগে তো বাড়িতে যাওয়া প্রয়োজন। বৃহৎ সমাগমের স্থান রাজধানী লোকাল বাসগুলোতে বিদ্যমান। সেখানে তো আরো গরম আরো জ্বালা। একে তো মানুষের ভিড়, তার উপর কতিপয় অসাধু কিছু সংখ্যক লোকজন বাজে স্পর্শ করেন হাতের নাগালে কোনো নারীর শরীরকে। সে কথা ভেবেই জাইমার ঠোঁট ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। যদিও সে এরপর পরিস্থিতির শিকার হয়নি বললেই চলে। কিন্তু আশেপাশের মানুষের থেকে শুনেছে তো। যাই হোক, যেতে তো হবেই। অটোরিকশা করে যে যাবে সেটা সম্ভব না, কারণ কলেজ থেকে বাড়ির দূরত্ব প্রায় 40 মিনিটের পথ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সবকিছুর দাম বাড়ানোর সাথে সাথে যানবাহনের তেলের দামও বেড়েছে চড়ামূল্যে। যাত্রীদেরও বেশি ভাড়া প্রদান করতে হচ্ছে। মধ্যবিত্তের পরিবারে বাসে না গিয়ে অটোরিকশা যাওয়াটা বর্তমান সময়ে বিলাসিতা ব্যতীত কিছুই নয়। কিন্তু মধ্যবিত্তের জন্য বিলাসিতা জীবনযাপন সহজ নয়। এসব নানা রকম চিন্তা করতে করতেই বাস স্টপে এসে দাঁড়ালো জাইমা। কিঞ্চিত মুহূর্ত পার হতেই এক জীর্ণশীর্ণ বাসে দেখা মিলল। জাইমার রসকলায় এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বাড়িতেও দ্রুত পৌঁছাতে পারবে সে। অতঃপর বাসে উঠে পড়ল। ভাগ্য সহায় ছিল তাই একটা সিটও পেল বসার জন্য। বাসটা নির্দিষ্ট গতিতে চলছে নির্দিষ্ট গন্তব্যস্থলে। ক্ষণকাল মুহূর্ত পার হতেই এক বাস স্টপে এসে বাস থামল এবং সেখানে অপেক্ষমান যাত্রীদের তুলে নিল। হঠাৎই এক বৃদ্ধ মহিলা বাসে সিট পরিপূর্ণ হওয়া দাঁড়িয়ে আছেন জাইমার একদম গা ঘেঁষে। জাইমা তার সিটটা ছেড়ে দিল বৃদ্ধা মহিলাকে। সিটটা পেয়ে যেন উপকারী হলো বৃদ্ধার। ভঙ্গুর শরীর নিয়ে এতটা দাঁড়িয়ে পথ যাওয়াটা তার জন্য ভীষণ কষ্টের হতো। সে খুশি হয়ে জাইমাকে অনেক দোয়া করল। জাইমার ভীষণ ভালো লাগলো বৃদ্ধাকে একটু সাহায্য করাই। দুজনের কথাও হলো টুকটাক। নির্দিষ্ট সময় পেরিয়ে বাস অবশেষে থামলো জাইমার গন্তব্যস্থলে। সে ভাড়া মিটিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। বাস স্টপেজ হতে তাদের বাড়িটা মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত। বাড়ির গেট পেরোতেই চোখে ভাসল এক সাদা রঙের চকচকে প্রাইভেট কার। জাইমা যেন বিশাল অবাক হওয়া তরুণ সেখানেই দাঁড়িয়ে আছে স্থির হয়ে। নড়াচড়া নেই। অবাক হওয়ারও যথেষ্ট কারণ আছে, তারা মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা। তাদের বাড়িতে প্রাইভেট কার নিয়ে কে আসবে? তেমন কোনো আত্মীয় স্বজনও নেই বলতে গেলে, আর যাও আছেন তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে ছাড়া তেমন দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। ক্ষণিক মুহূর্ত এভাবে পার হওয়ার পর নিজের অবাকতা কাটিয়ে পা চালালো অন্দরের দিকে। প্রথমে বাড়িতে ঢুকেই ডাইনিং স্পেসে নজর বুলাল। দেখলো কে বা কারা এসেছেন। হঠাৎই দেখা মিলল 1 বছর 87 সুদর্শন পুরুষকে। একে একে দেখতে পেল 15 বছরের হবে এক মিষ্টি চেহারার মেয়েকে। ধারণা করলো বয়স 14-15 বেশি হবে না। সাথে মধ্যবয়স্ক দুজন মহিলা ও পুরুষ রয়েছেন। এবার সে বুঝতে পারলো এরা সপরিবারে হয়তো তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। জাইমা সেদিকে আর দৃষ্টিপাত না করে নিজের রুমের দিকে চলল। কারণ প্রায় কলেজে যাওয়া আসামি নিয়ে 5 ঘন্টা বোরখায় আবৃত রয়েছে। মুখের নিকাবটা শুধু কলেজের কমন রুমে গিয়ে খুলে মুখে পানি ঝাপটা দিয়ে আবার মুখটা মুছে নিকাবটা আর ঢুকিয়ে দেয়। এখন তার মাথাটা যেমন ঘুরছে তেমনি দীর্ঘক্ষণ নিকাবের আড়ালে থাকায় দম বন্ধ লাগছে। হঠাৎই জাইমার মা শায়লা খাতুনের বাদখায় গলা শুনতে পেল। সে সেখানেই দাঁড়িয়ে যায়। কি লজ্জা! বাড়িতে মেহমান এসেছে অথচ তার মা নিজের বেসুরে গলার চিৎকার শোনাচ্ছে। জুতাটা খুলে কি ঘরে প্রবেশ করা যেত না আম্মাজান? শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন মেয়েকে তিনি। মায়ের কথা জাইমার খেয়াল আসলে সে তো বাহিরের জুতা নিয়েই ঘরে ঢুকে পড়েছে। তার মা যে খুঁতখুঁতে স্বভাবের। ভাবতেই জিভে কামড় দিল সে।
মায়ের দিকে ফিরে ক্লান্ত ও ফুটবল কণ্ঠে বলল, সরি আম্মা, খেয়াল ছিল না। আর মেহমান তারা এসেছেন? আমি কি চিনি তাদের? আমি রুমে যাচ্ছি আম্মা, ক্লান্ত লাগছে খুব। বলেই সে নিজ রুমের দিকে পা বাড়ালো। শায়লা খাতুনের কণ্ঠটা কেমন নিভে এলো। অনুশোচনা হলো কিঞ্চিত। মেয়েটা দূর থেকে এলো, কলেজ করে আসে, ভালো মন্দ জিজ্ঞেস না করে কঠিন আচরণ করে ফেলল। মেয়েকে উদ্দেশ্য করে কোমল গলায় বলল, আচ্ছা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে খেতে এসো। আর মেহমান তোমার আব্বার ছোটবেলার বন্ধু ও তার পরিবার, তুমি চিনবে না। ফ্রেশ হয়ে এসো, পরিচয় করিয়ে দেওয়া যাবে। জাইমা মাথা কাত করে মায়ের কথা সম্মতি জানিয়ে রুমে ঢুকিয়ে দরজাটা আটকিয়ে দিল। এতক্ষণ মা মেয়ের কথোপকথন শুনছিল তারা। শায়লা খাতুন এবার পা বাড়াই সেদিকে। তাদের মধ্যে থেকে মধ্যবয়স্ক নারী কণ্ঠ বলল, ভাবি, এটা কি আপনার মেয়ে জাইমা? বাহ, কি মিষ্টি কণ্ঠ। হ্যাঁ ভাবি, আমার মেয়ে। অতঃপর জাইমার খুঁটিনাটি থেকে বড় সব কিছুই তাদের কাছে ব্যক্ত করছে। তারা যে জাইমার জন্য এসেছেন মূলত। জাইমার বাবা নুরুল শেখ শহরের একটা গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করেন। তার মা বাড়িতে স্বামী সন্তানের দেখাশোনা করেই কাটান। মোট কথা, তিনি একজন সফল সুন্দর গৃহিণী। বছর 10-এর একটা ছেলেও আছে, তাদের নাম জিসান। এবার 5ম শ্রেণীতে উঠেছে। স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার নুরুল শেখের। বাবা মা বছর 10 আগেই মারা গেছে। ভাই বোন বলতে সে সহ তার 2টা বোন আছে, যাদের বিয়ে হয়ে গেছে বহুকাল পূর্বেই। তার থেকে ছোট ভাই আছে, সে স্ত্রী পুত্র নিয়ে রাজশাহীতে চাকরি সূত্রে থাকেন। 12:35 সূত্রে নুরুল শেখ পেলেও তার ভাই ভাগটা ছেড়ে দেন তার পক্ষ হতে ভাইয়ের জন্য। পাশেই একতলা একটা দালান করেছেন তিনি। ভাইয়ের থেকে বেশ মোটা অঙ্কের বেতন পান। তাই হয়তো মোটামুটি বেতনের আয় করা ভাইকে বাড়িটা পুরোটা ছেড়ে দিয়েছেন। জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে গল্প করছিলেন নিজেদের মধ্যে টুকটুকে বিষয় নিয়ে। এর মধ্যেই আগমন ঘটেছিল জাইমার। বিরক্তিতে কুঁচকে আসা কপাল নিয়ে বসেছিল সোফার এক কোণায় সেই সুদর্শন পুরুষটি। কিন্তু হঠাৎই ভাইয়ের কুঁচকে আসা কপালটা পূর্বের ন্যায় মিশ্রণ হওয়ায় মিটমিটিয়ে আসছে সে। জাইমা রুমে গিয়ে পরনের বোরখা নিকাব খুলে সোজা ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে একেবারে নামাজের উদ্দেশ্যে অজু করে রুমে আসে। নামাজ শেষে ছুটে মায়ের কাছে। ক্ষুধায় তার পেটে ইঁদুরেরা জোরে জোরে লাফালাফি করছে যেন। খেতে হবে আগে, পরে বাকি সব। আম্মা বললে না তো ওনাদের পরিচয়। আর হঠাৎ আমাদের বাড়িতেই বা কেন আসলো? খেতে খেতে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন বাক্য ছুড়ে দিল জাইমা। কেমন কথা জাইমা? তোমার আব্বার ছোটবেলার বন্ধু ও তার পরিবার বন্ধুর বাড়িতে আসবে, এটাই স্বাভাবিক। তারা শুনলে কি মনে করবে? আগে আসতেন ওনারা, তখন তুমি ছোট ছিলে খুব। মাঝে মাঝে তোর আব্বুর সাথে যোগাযোগ হয়। আম্মা, আমি তেমন ভাবে আসলে বলতে চাইনি। কখনো তো দেখিনি আসতে, তাই বললাম আর কি। খাওয়া শেষে তাদের সবার সাথে পরিচিত হয়ে এসো। ঠিক আছে, গুরুজন হয়, তারা ভদ্রভাবে কথাবার্তা বলবে। আর আজমল সাহেব হচ্ছেন তোমার আব্বার বন্ধু। স্ত্রী রুমানা বেগম, ছেলে আলিফ আর মেয়ে আনিকা। ভদ্রলোক আর্মিতে চাকরি করতেন। কয়েক বছর হলো অবসরপ্রাপ্ত হয়েছেন। ওনার স্ত্রী স্থানীয় একটা সরকারি কলেজে শিক্ষকতা করেন। ছেলেটা ডাক্তারি পাশ করে একটা সরকারি হাসপাতালে চাকরি করেন, 2 বছর হয়েছে। শুনলাম নিজের একটা ডাক্তারি চেম্বারও দিয়েছে। ছোট মেয়েটা এবার 9ম শ্রেণীতে পড়ে। সবাই সবার দিক থেকে প্রতিষ্ঠিত। জাইমা মায়ের কথাগুলো শুনে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর তো। প্রত্যেকে জীবনে সফল আর কিছু না কিছু করছেন। আম্মা, তাহলে চলো তাদের সাথে পরিচিতি হয়ে আসি। আচ্ছা চলো, তবে বাসায় পড়ার জন্য যে খিমারটা আছে ওইটা পরে এসো। আচ্ছা, বলেই রুমের দিকে ছুট লাগালো জাইমা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল, আন্টি? ড্রয়িং রুমে সকলের সামনে গিয়ে আজমল সাহেব এবং তার স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বলল। এতক্ষণ জাইমার বাবা নুরুল শেখের সাথে গল্পে মশগুল ছিলেন তারা। হঠাৎ জাইমার উপস্থিতি ও নিচু নম্র কণ্ঠে বলা সালাম ও প্রশ্নে সেদিকে দৃষ্টিপাত করেন সবাই। মিষ্টি হেসে আজমল সাহেব ও তার স্ত্রী একত্রে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি।
বলেই একে একে বাকিদের সাথে পরিচিত হওয়ার জন্য আজমল সাহেবের ছেলে আলিফের একটু নিকটে গিয়ে তাকে অনুরূপভাবে সালাম দিয়ে কেমন আছেন সেটা জিজ্ঞেস করল। কিছু মানুষ থাকে তারা একটু গম্ভীর, চুপচাপ, কথা কম বলার স্বভাবের হয়। এরা সহজেই কারোর সাথে মিশে যেতে পারে না। মিশতে সময় লাগে। সবাইকে পছন্দও হয় না। তবে এমন নয় তারা অহংকারী। নম্র, ভদ্রতা এদের মধ্যেও বিদ্যমান থাকে। আলিফও উক্ত স্বভাবের একজন মানুষ। স্বভাব অনুযায়ী গম্ভীরতার সাথে নম্র কণ্ঠে জবাব দিল এবং জাইমাকে জিজ্ঞেস করল সে কেমন আছেন। জাইমা একটু বিস্মিত হলো যেন, কেননা আলিফ তাকে আপনি করে সম্বোধন করেছেন। পরক্ষণেই আবার মনের কোণে এক টুকরো মুগ্ধতা ও সম্মান পুঞ্জীভূত হলো। মিষ্টি হেসে সেও আলহামদুলিল্লাহ ভালো বলে জবাব দিল। আলিফের কথার পরিপ্রেক্ষিতে পিছন থেকে এক অভিমানী কিশোরীর কণ্ঠে তার দিকে দৃষ্টিপাত করল সে। আজমল সাহেবের মেয়ে আনিকা জাইমাকে বলল, কেমন বিচার তোমার আব্বু? সবার সাথে কথা বললে অথচ আমার সাথে সবার শেষে কথা বলতে আসলে। তুমি জানো না ছোটদের সাথে আগে কথা বলতে হয়। ভাইয়ার সাথে তো কথা বলতে পারবে সারা জীবন। আগে আমার সাথে কথা বলো। এতক্ষণ মুখ ফুলিয়ে কথাগুলো বলছিল আনিকা। শেষের কথাটা দাঁত বের করে হেসে বলে উঠল। এদিকে হঠাৎ কেসে উঠল আলিফ বোনের বোকামি কথায়। চোখ মুখ লাল করে বোনের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে খাবে আনিকাকে। আনিকার ভাইয়ের মুখ ভঙ্গি চোখে পড়তেই শুকনো ঢোক গিলল। দাঁত দিয়ে জিভ কেটে বুঝালো সে ভুল করেছে, ভুলে বলে ফেলেছে, আর হবে না। তার ভাই বুঝলো কিনা কে জানে। এদিকে জাইমার মা ও মিসেস রুমানা বেগম ব্যস্ত কণ্ঠে জাইমার উদ্দেশ্যে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, মামুনি কি বলতে কি বলেছে। ছোট মানুষ তো। হ্যাঁ মা। শায়লা খাতুন ও রুমানা বেগমের কথায় সম্মতি জানালো। সবার কথা শুনে জাইমা একটু হেসে ফেলল। তারপর বলল, আরে সমস্যা নেই, বাচ্চা মেয়ে, আমি কিছু মনে করিনি আন্টি। এই পাকনি বুড়ি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো মিশি আপু। আমার কথায় কিছু মনে করনি তো আপনি? ইনোসেন্ট ফেস করে জাইমাকে বলল আনিকা। না ছোট আপু, আমি কিছু মনে করিনি। এর মধ্যে জাইমার ভাই জিসানের উদ্দেশ্যে বলল, জিসান তোমার আলিফ ভাইকে আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাও তো বাবা। অনেকক্ষণ ধরে একা একা বসে আছে ছেলেটা। যাও বাবা, জিসানের সাথে তোমার আঙ্কেলের ছোট্ট বাড়িটা দেখে এসো, ভালো লাগবে। জিসান ছাদে নিয়ে যেও তোমার ভাইকে। সিঙ্গেল সোফার এক কোনায় বসে টুকটাক কথা বলছিল আলিফের সাথে। মায়ের কথার সম্মতি জানিয়ে আলিফকে বলল, চলেন ভাইয়া একটু ঘুরে আসি আপনাকে নিয়ে। আলিফ এসে সম্মতি জানিয়ে জিসানের সাথে বেরিয়ে পড়ল, যেন হাফ ছেড়ে বাঁচল সে। তারপর জাইমাকেও বলল আনিকাকে রুমে নিয়ে যেতে। জাইমাও মায়ের কথায় সম্মতি দিয়ে আনিকাকে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। মূলত বড়রা এখন গুরুত্বপূর্ণ বিষয়ের কথাবার্তা বলবেন, তাই ওদেরকে বাড়ি দেখতে পাঠিয়ে দিলেন। আলিফ প্রাপ্তবয়স্ক কিন্তু অস্বস্তিতে পড়তে পারে তাদের কথোপকথনে, তাই তাকেও কৌশলে পাঠিয়ে দিলে সাথে একটু বাড়িটাও ঘুরে দেখা হয়ে যাবে। এবার নুরুল শেখ বন্ধু আজমলের উদ্দেশ্যে বললেন। হঠাৎ এই প্রস্তাব বন্ধু? কোথায় তোমরা আর কোথায় আমি? এ কি সম্ভব? মেয়ের বয়স তো এখনো 18 হয়নি, তবে মাস 2 পর 18 পড়বে। তুই আমাকে কবে থেকে এভাবে পর করে দিলি নুরুল? তুই পড়াশোনা করে চাকরিতে ঢুকেছিস আর আমি আর্মিতে। এই তো, তোর মেয়েকে আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। এছাড়াও আলিফ আমাদের পছন্দের সম্মতি দিয়েছে, তারও কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ। পড়াশোনা করবে সে যতদূর চাই, আমাদের এ বিষয়ে কোনো আপত্তি নেই। এখন তোদের সকলের আপত্তি না থাকলে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আর বয়স ওইটা চিন্তার বিষয়, কিন্তু সমস্যা নেই, 2 মাস পরে তো 18তে পড়ছি। স্বামীর কথায় রুমানা বেগমও সম্মতি জানিয়ে সেও বলল, ভাই ভাবি আমি নিজেও চাকরি করছি। জাইমা চাইলে সেও ভবিষ্যতে চাকরি করতে পারবে, তার নিজস্ব স্বাধীনতা তাকে দেওয়া হবে। আর আমার মনে হয় না জাইমা কখনো উচ্ছৃঙ্খল, অভদ্র আচরণ করবে বা স্বাধীনতার অপব্যবহার করবে। এবার আপনাদের মতামত জানান। শায়লা বেগম নমনীয় কণ্ঠ বলল, আপনাদের আমরা চিনি বহুকাল ধরেই। আলিফকেও খুব সৎ হিসেবেই জানি, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো জাইমার আব্বা? তিনিও বললেন,
আমাদের আপত্তি নেই, তবে মেয়ের মতামত জানা দরকার। যদিও জাইমা আমাদের কথার অবাধ্য কখনো হবে না। তাহলে তো হয়েই গেল। আমরা তাহলে এবার বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি বেয়ান হতে চলেছি। আজমল সাহেবের রসিকতাপূর্ণ কথায় নুরুল শেখও হেসে দিলেন। তিনি সশব্দে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই হবে। এমন সুন্দর চেনা জানা পরিবার, সবাই প্রতিষ্ঠিত। আর তারা সেদে যখন বলছে, তাই আর না করতে মন চাইল না তার। আর ভাই বোনেরাও আপত্তি করবে না। তারপর মূলত বিয়ে নিয়ে নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। জাইমা আনিকা নিয়ে রুমে গিয়েছে। আনিকা তো কথা বলেই যাচ্ছে অনর্গল। তার কথার বেশিরভাগ ভাইকে নিয়ে বলা। সে কেমন, কি করে, এসব নিয়েই। জাইমাও মনোযোগী শ্রোতার মতো শুনে যাচ্ছে। মাঝে মাঝে হুহা করে উত্তর দিচ্ছে। জাইমা নিজেও খুব কথা বলে, কিন্তু আজকে সে শুধু শুনেই যাবে। নুরুল শেখের পৈতৃক বাড়িটা মূলত একতলা দালান। বেশ পুরানো। তার বাবার আমলের। বেডরুম আছে 5টা, কিচেন আছে 1টা, আর বাথরুম মোট 3টা আছে। 2টা বাড়ির ভিতরে, আর একটা দালানের বাইরের দিকে। ছাদে গিয়ে আলিফ মুগ্ধ হয়ে গেল যেন। কয়েক প্রজাতির ফুল, ফল গাছ। বেশ পরিচ্ছন্ন, দেখতে ভালোই লাগছে। পাশে একটা দোলনাও আছে। বই প্রেমীদের জন্য জায়গাটা মন্দ হবে না পড়ার জন্য। তারপর পুরো ছাদময় এক চক্র দিয়ে নিচে নেমে এলো আলিফ ও জিসান। আসরের ঘন্টা খানিক পূর্বে তারা বিদায় নিল। যাওয়ার আগে বলে গিয়েছেন আজমল সাহেব মেয়ের সিদ্ধান্ত শুনে তাদের জানাতে। থাকতে বলা হয়েছিল অনেকবার, কিন্তু রাজি হলো না। আনিকার অবশ্য মন খারাপ হয়েছিল। জাইমার ও মনটা ভালো নেই। বারবার আনিকার কথা মনে পড়ছে। অবশেষে তার মতো বকবকানিওয়ালা কাউকে পেল। কিন্তু সে তো বেশিক্ষণ থাকতে পারল না। মায়ের সাথে হাতে হাতে কাজে লেগে পড়েছে জাইমা। মেহমান এসেছিল, তাই আসবাবপত্র এলোমেলো হয়েছে কিছু, এত থালা বাসন রয়েছে, এসবে পরিষ্কারে লেগে পড়েছে সে। জিসানও বন্ধুদের সাথে খেলতে চলে গিয়েছে। নুরুল শেখ ব্যস্ত ভাই বোনদের সাথে ফোনে কথা বলতে। ঘর জুড়ে নীরবতা বিরাজ করেছে ক্ষণিক সময়ের জন্য। রাতে খাওয়া দাওয়া শেষে নুরুল শেখ মেয়েকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমার সাথে আমাদের একটু দরকারি কথা আছে। তোমার আম্মার রুমে এসো। জাইমা বাধ্য মেয়ের মতো মাথা কাত করে সম্মতি জানিয়ে মা বাবার রুমের দিকে পা বাড়ায়। গিয়ে খাটের এক কোণা স্থান করে বসে এবং তার আব্বার কথায় মনোযোগ দেয়। নুরুল শেখ অত্যন্ত শান্ত, কোমল স্বরে মেয়ের সাথে কথা বলতে শুরু করেন। প্রত্যেকটি মানুষেরই একটা নির্দিষ্ট সময়ে বিবাহ নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে হয়। বিবাহ করা ফরজ, এতে মানুষের অর্ধেক ঈমান পূর্ণতা পায়। আমাদের আদি পিতা হযরত আদম ও আদি মাতা হযরত হাওয়া থেকে প্রচলিত হয়ে আসতেছে। যখন যার ভাগ্যে বিয়ে লেখা থাকে তখনই হয়। তোমার আজমল আঙ্কেল তার ছেলে আলিফের সাথে তোমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আজ। তোমাকে খুব পছন্দ করেছে। আমি বলেছি আমাদের তেমন আপত্তি নেই, তবে জাইমার মতামতও নেওয়া প্রয়োজন। যদিও আমরা জানি তুমি কখনো আমাদের মধ্যে বাহিরে কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। আম্মাজান, এবার তোমার মতামত বলো। জাইমা বাক্রুদ্ধ তার আব্বার কথায়। কি বলবে ভেবে পাচ্ছে না সে। মনের কোণে একটু প্রশ্ন জেগেছিল, এমন কিছু হওয়ার। কিন্তু সত্যি হয়ে যাবে কে জানতো। আপাতত নিজের নিজের মনের আবেগ, অনুভূতিকে কিছুক্ষণের জন্য মাটি চাপা দিয়ে আব্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ খুলল। আব্বা, জন্ম থেকে এ পর্যন্ত চাওয়া না চাওয়া সবকিছুই নিজ দায়িত্বে সেরাটাই কিনে দিয়েছ। তুমি আমার জন্মদাতা। তুমি আম্মা ছোট থেকে এ পর্যন্ত কিছু চানি, শুধু দিয়ে গেছো। তোমরা এবারও নিশ্চয়ই তোমাদের মেয়ের জন্য সেরাটাই দেখবে। তোমরা যা ভালো বুঝবে সেটাই করবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ বলেই শায়লা খাতুন মেয়েকে জড়িয়ে ধরে কপালে একটু স্নেহের ছোঁয়া এঁকে দেন। চোখ থেকে নোনা জল বইতে থাকে নীরবে। জাইমা নিজেকে আর সামলাতে পারে না। সেও মায়ের বুকে মুখ গুজে কেঁদে শব্দ করে। বিয়ে সম্পর্কে তেমন ধারণা না থাকলেও অন্তত এটুকু জানে যে অন্যের বাড়িতে চলে যেতে হবে। চাইলেও যখন তখন আসা যাবে না। হুটহাট আবদার করা যাবে না মায়ের কাছে। আব্বার মোটরসাইকেলটা ছুটির দিনে বাপ মেয়ে মিলে পরিষ্কার করতে পারবে না। মনের কোথায় আরো কত ভাবনারা ঠাঁই নিচ্ছে।
নুরুল শেখের মুখে তৃপ্তির হাসি, কিন্তু তার চোখের কোণে জমা হয়েছে কিছু জল। কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না, আগেই মুছে ফেলছে। তিনিও যদি সবার মতো ভেঙে ফেলেন তাহলে ওদের সামলাবে কি? গলা পরিষ্কার করার ভঙ্গিতে হালকি কেশে মেয়ের কান্নার প্রতিযোগিতার অবসান ঘটাতে বলেন। মেয়েকে বললেন, জাইমা আম্মাজান এখন ঘুমাতে যাও। তোমার ছোট চাচা সবাইকে নিয়ে কালকে আসবে। আর সাথে ছোট ফুফুও আসবে তোমার। ফজরে উঠতে হবে নামাজের জন্য, এখন বেশি রাতে জেগো না। যাও। জাইমা তার আব্বার কথা শুনে পুলকিত মন নিয়ে শুধালো, সত্যিই আব্বা? কালকে ছোট ফুফু, ছোট কাকা আসতেছে? ইস, কি খুশি যে লাগতেছে। আচ্ছা আম্মা, আব্বা আমি ঘুমাতে গেলাম। জিসানকে সকালে জানাবো ইনশাল্লাহ। শুনলেও খুশি হবেনি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। নিজের কথা সমাপ্তি ঘটিয়ে রুমের দিকে পা বাড়ালো। মেয়ের বাচ্চামো কথা শুনে হেসে ফেলল তারা। সালামের উত্তর দিয়ে মেয়েকে মিষ্টি হাসির সহিত শুভরাত্রি জানালো। যেহেতু বেশি রাত হয়নি তাই ফোন লাগালো আজমল সাহেবের বাড়িতে। তাদেরকে বলা হয়েছিল রাতে জানাবে। ওপাশ থেকে যেন ফোনের অপেক্ষায় ছিল তারা। নুরুল শেখ কুশল বিনিময় করে জানালো বিয়েতে আলহামদুলিল্লাহ কারো কোনো আপত্তি নেই। এবং সাথে আরো বলল, আগামীকাল তার ছোট ভাই বোন তাদের পরিবার সমেত আসছে। তারা আসলে বিয়ের দিন তারিখ এবং জাইমা ও আলিফের পাকা দেখার কাজটা সেরে ফেলবেন। আজমল সাহেব ও তার স্ত্রী রুমানা বেগমও সহমত জানালো। তারপর টুকটাক কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে স্ত্রীর উদ্দেশ্যে বলল, জাইমাকে কিছুদিন পরে বিয়ে দিলেও পারতাম। একা একা কলেজে যায়। যাওয়ার সময় আমি পৌঁছে দিয়ে আসলেও আসার সময় একাই আসতে হয়। এত দূরের পথ। দিনকাল ভালো না, কখন কি বিপদ আপদ হয় বলা মুশকিল। ভালো পরিবার, সুপাত্র দেখি না করার কারণ পেলাম না। এ বিষয়ে তুমি কি বলো? স্বামীর প্রশ্নে তিনিও সহমত জানিয়ে বললেন, তোমার সিদ্ধান্তে কখনো কোনোদিন আপত্তি ছিল না, এখনো নেই আলহামদুলিল্লাহ। আলিফকে ব্যক্তিগত দিক থেকেও খুব ভালো লাগে আমার। বড্ড ভালো ছেলে। তাছাড়া ভাই ভাবি ওরাও খুব ভালো। আজ না হয় কাল বিয়ে তো দিতেই হতো। এখন সবকিছু আল্লাহর রহমতে সুন্দরভাবে সম্পন্ন হলেই ভালো। রাত হয়েছে, আমরা শুয়ে পড়ি। দিনে এ বিষয়ে কথা বলা যাবে। নুরুল শেখ স্ত্রীর কথা সম্মতি দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আজমল শেখ পরিবারের সবাইকে নিয়ে বসলেন আলোচনায়। তাতে অংশ নিয়েছে আলিফ, আলিফের দাদুর সাথে ছোট আনিকাও। আলিফের দাদুর বয়স হওয়ায় সে খুব একটা কোথাও যেতে পারেন না। তবে সে বলেছেন, নাতির বিয়েতে ইনশাআল্লাহ অবশ্যই যাবেন। আজমল সাহেব নুরুল শেখের বলা কথাগুলো সবাইকে বললেন এবং জিজ্ঞেস করলেন ছেলেকে তার এ বিষয়ে কিছু বলার আছে কিনা। আলিফ শান্ত কণ্ঠে বলল, আমার এ বিষয়ে কিছু বলার নেই বাবা। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক হবে আমার জন্য। তবে বিয়েতে নুরুল আঙ্কেলের খরচ না করানোটাই সবচেয়ে উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে মেয়ের বাবার খরচ কম হবে সে বিয়েতে বরকত বেশি, আল্লাহর রহমান বেশি। পর্দার সাথে তাকে রাখা হয় যেন। আর দেনমোহর পুরোটাই শোধ করে দিতে চাই এবং সামর্থ্যে যেটুকু হবে সেটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অমুসলিমদের কোনো কর্মকাণ্ড থেকে বিরত রাখা হবে বিয়ের প্রতিটা বিষয়। অহেতুক আনন্দ করার জন্য খরচ ও গুনাহের ভাগীদার হতে চাই না। ছেলের কথা শুনে মুগ্ধ হলেন তিনি। তৃপ্তির হাসি ফুটে উঠল ঠোঁটে। আলিফ তিনি শিক্ষায় তেমন শিক্ষিত নন, তবে প্রতিটা বিষয়ে চেষ্টা করে ইসলামী জীবনাদর্শ মেনে চলার আলহামদুলিল্লাহ। অতঃপর নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কিছু বিষয়ে আলোচনার শেষে ঘুমাতে যান সবাই দিদার রুমে। জাইমার মনেও ইতিমধ্যেই আলিফের জন্য একটু দুর্বলতা স্থান পেয়েছে। সুদর্শন ডাক্তার সাহেবকে তার এমনই বেশ লেগেছে। আর এখন তো সম্পর্কে পবিত্রতা পাবে ইনশাআল্লাহ ভেবেই সে লজ্জায় লাল নীল হচ্ছে যেন। মাঝে মাঝে মিটমিটিয়ে হাসছে। আনিকার থেকে আলিফের দয়ালু মনোভাব, গরিব দুঃখীকে সাহায্যের কথা শুনেছে। তখনই মনে এক টুকরো সম্মান জমা হয়েছিল আলিফের নামে। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ল সে। তারপর সেও আল্লাহকে স্মরণ করে ঘুমানোর প্রস্তুতি নিল। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন কাজকর্ম শুরু হয় ফরের মাধ্যমে। মসজিদ হতে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে আজানের মধুর বাক্যদ্বয়। কি যে সুন্দর লাগে শুনতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আজানের সময় আজানের উত্তর দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব। আলহামদুলিল্লাহ। নুরুল শেখের পরিবারের ও ফরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। জাইমা ভোরে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন দোয়া কালাম পড়ে। কিন্তু সে আলস খুব। মাঝে মধ্যেই আলসেমি করে, ফরের নামাজ পড়েই জায়নামাজেই ঘুমিয়ে পড়ে গুটিসুটি হয়ে, অথবা বিছানায় গিয়ে শুয়ে পড়ে সাথে মোবাইল থেকে সূরা চালিয়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ জাইমা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে মায়ের সাথে রান্না সহ অন্যান্য কাজে সাহায্যের উদ্দেশ্যে কিচেনের দিকে রওনা হয়। সকাল 10:30টার দিকে এসে পড়েছেন নুরুল শেখের ভাই রুহুল শেখ, তার স্ত্রী রুনা ইসলাম ও 10 বছরের মেয়ে নাইমা। সাথে নুরুল শেখের ছোট বোন জেসমিন সুলতানা ও এসেছেন সাথে 12 বছরের ছেলে রায়হান ও জাইমা বয়সী মেয়ে রায়া। জেসমিন সুলতানার স্বামী বিদেশে কর্মরত আছেন, তাই তার পক্ষে আসা সম্ভব নয়। আর বড় বোন রেখা বেগম ছেলে মেয়ে নিয়ে স্বামীর চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন, তাই তিনি বিয়ের একদিন আগে আসবেন বলে জানিয়েছেন। সবাই আসতেই বাড়িতে এমনই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে যেন। ফরের নামাজ শেষেই তারা রাজশাহী থেকে ঢাকা রওনা করেছেন। যেহেতু রুহুল শেখ ও জেসমিন সুলতানা একই শহরে থাকেন, তাই তারা একটাই চলে এসেছেন। শায়লা খাতুন সবাইকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। সকালের ব্রেকফাস্ট শেষে সবাইকে রেস্ট নিতে বলেন। শায়লা খাতুন তার ছোট যাকে উদ্দেশ্য করে বলেন, এবার কিন্তু এ বাড়িতেই থাকতে হবে। জেসমিনও থাকবে, তোমাদেরও বাড়িতে যেতে হবে না। বড় জায়ের কথা শুনে রুনা ইসলাম বললেন, আপা এবার ওই বাড়িতেই থাকি। জেসমিনও থাকবে, আত্মীয় স্বজনেরা আসবে, সবাই তো এ বাড়িতেই থাকবে। এখন আমরা যদি থাকি তাহলে এত মানুষের সমস্যা হয়ে যাবে না। আর রান্না বান্না তো কখনো তুমি করতেই দাও না। এখানেই খাবো, সারাদিন এখানেই থাকবো, শুধু রাতে গিয়ে ও বাড়িতে ঘুমাতে যাব। বড় আপা তো ওনার বাবা ছাড়া আমাদের বাড়িতে থাকতেই চান না, ওনারা থাকবেনই, আমরা ওই বাড়িতেই থাকি তাহলে। পাশাপাশি বাড়ি দূরে তো নয়। রুনা ইসলামের সাথে জেসমিন সুলতানাও সম্মতি জানালেন। তারপর নিজেদের ব্যাগগুলো নিয়ে চলল পাশের বাড়িতে। কিন্তু নাইমা ও রায়া থেকে গেল জাইমার কাছে। জাইমা বোনেদের পেয়ে যেন ভুলতে বসেছে, তার বিয়ের উদ্দেশ্যেই সবার আশা। সবার সাথে কুশল বিনিময় করে গল্প করতে বসেছে বোনেদের সাথে। কত কথা জমে আছে তাদের। নুরুল শেখ ও রুহুল শেখ স্বল্প পরিসরে আলোচনা সারলেন। বিকালে বাড়ির অন্যদের মতামত নিয়ে সন্ধ্যায় আজমল শেখকে জানাবেন। তারপর ভাইকেও বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন তিনি। রুহুল শেখও ভাইয়ের কথা শুনে বিশ্রামের জন্য বাড়ির দিকে যায়। দুপুরে খাবার খাওয়া শেষে সবাই মিলে ড্রয়িং রুমে বসেছেন মূলত বিয়ের আলোচনা করতে। একপাশে জাইমা, নাইমা ও রাও বসেছে। রায়হান, জিসান তারা রায়ার নোট প্যাড নিয়ে গেম খেলতে ব্যস্ত জিসানের রুমে। নুরুল শেখ বলতে শুরু করলেন, তোমাদের সবার মতামত নিয়ে তাদের জানানো হবে, পাকা দেখাটা সারতে হবে। এখন তোমরা বলো কবে কখন তাদের আসতে বললে ভালো হবে। জাইমার ভীষণ লজ্জা লাগতেছে হঠাৎই। বিয়ের বিষয়ে কথা হবে এখানে তার কোনো প্রয়োজন পড়ছে না, তাই সে তার দলকে নিয়ে প্রস্থান করল। নুরুল শেখ বললেন, আমি ছুটি এনেছি 10 দিনের। রুমারও তাই। ছেলেমেয়েদের স্কুল কলেজ থেকে ছুটি নিয়ে এসেছি। তাড়াতাড়ি বিয়েটা সারলে ভালো হয়। এখন তোমার চাকরি ছুটি ম্যানেজ করতে পারলে তোমার সুযোগ মতো সব ঠিক করা হলে ভালো হবে। তাহলে কালকে দুপুরে খাবার দাওয়াত দিলে কেমন হতো? বিয়ের দিনক্ষণ ঠিক করা যাবে। ছেলে মেয়ে নিজেদের দেখার সুযোগ পেল। রুমা ইসলাম বললেন সবার উদ্দেশ্যে। তার কথায় সবাই সম্মতি জানালো। মাগরিবের নামাজ শেষে ফোন দিলেন আজমল সাহেবকে। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই নুরুল শেখ জানালো। কুশল বিনিময় করে জানালেন তাদের পরিকল্পনা। কালকে দাওয়াত রাখলেন। আজমল সাহেব শুনে তিনিও সন্তুষ্ট মনে রাজি হলেন প্রস্তাবে। জানিয়েছেন কার যাবেন। আজমল শেখ ডাকলেন সবাইকে। শুক্রবার হওয়ায় সবাই বাড়িতে উপস্থিত ছিলেন। না হলে পরিবারের সবাই একসাথে মিলে সকালের ব্রেকফাস্টের জন্য টেবিলে ও রাতে খাবার খেতে তখনই। আলিফও আসলো। তিনি জানালেন কাল ও বাড়িতে যাওয়ার দাওয়াত দিয়েছেন তারা। রুমানা বেগম, আজমল সাহেবের মাও খুশি হলেন শুনে। কাল আল্লাহ চাইলে অবশ্যই যাবেন বললেন তারা।
আলিফ বেচারা সিঙ্গেল সোফার একটা দখল করে বসে আছে। সে শুধু চুপচাপ শুনেই যাচ্ছে। কি বলবে ভেবে পাচ্ছে না সে। কিন্তু তার তো হাসপাতালে যেতে হবে কালকে। ও বাড়িতে গেলে হাসপাতালে কিভাবে যাবে? তাহলে কালকে ছুটি নাও বাবা। ও বাড়িতে যেতে হবে তো। মায়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ঈশার আজান দিয়েছে ইতিমধ্যেই, তাই বাবা ছেলে অজু করে মসজিদে নামাজের জন্য চলে গেল। আর মহিলারা বাড়িতে। আনিকাকে নামাজ পড়তে খুব তাগিদ দেন মা। সেও তাদের বাড়িতে নির্দিষ্ট নামাজের রুমে সবার সাথে নামাজ পড়তে গেল। আজকের আলোচনায় সে ছিল না, কিন্তু যখন শুনেছে কাল ও বাড়িতে তার মিষ্টি আব্বুকে পাকা দেখা দেখতে যাবে, সে খুবই খুশি। পারলে এখনই চলে যায়। অবশেষে চলে আসলো দিনটি। জাইমার বাড়িতে রান্না বান্নার ধুম পড়েছে যেন। দুই ভাই বাজারে গেছেন বাজার করতে। মহিলারা রান্নার আয়োজন করছে। যদিও নুরুল শেখ বলেছিলেন সাহায্যের জন্য কাউকে এনে দিবে, কিন্তু রুমা ও জেসমিন সুলতানা শুনেই নাকচ করেছেন। তাদের বক্তব্য বাড়ি মেয়ের বিয়ে, তারাই পারবে এই সামান্য কাজ করতে। বিয়েতে তখন তো সব ক্যাটারিং সার্ভিসের লোকেরাই করবে। এখন এটুকু কাজ আনন্দের সাথে করবেন তারা। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। জাইমাকে আপাতত রূপচর্চায় ব্যস্ত রেখেছে তার বোনেরা। সে মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। আলসে হওয়ায় গোসল শেষে ক্রিম মাখতেই তার রাজ্যের বিরক্তি লাভ। আর রূপচর্চা তার দ্বারা সম্ভব নয়। তাই তো মুখে লাগানো ফেস প্যাক উঠাতে বারবার জিজ্ঞেস করছে কখন মুখটা ধুবে সে। তাছাড়া তার পাজি বোনেরা লজ্জা দিতে ছাড়ছে না আলিফকে নিয়ে। কি একটা অবস্থা তার। লজ্জা লাগছে, কিন্তু তা এদের সামনে প্রকাশ করতে পারছে না। কারণ সেটা নিয়েও মজা করবে এই বিয়ে উৎসব দুইটা। জিসান বোনের বিয়েতে দারুণ খুশি। সে ঠিক করেছে তার প্রিয় বন্ধুদের দাওয়াত করবে বিয়েতে। সে আর রায়হান মিলে বাড়ির সামনের উঠানে কিছু আগাছা জন্মেছে, সেগুলো পরিষ্কারে নেমেছে। ছোট থেকে বড় সবাই সবার কাজে ব্যস্ত। জাইমাকে আজ শাড়ি পরানো হবে না। তার ছোট চাচি 3 বোনের জন্য 3টা পাকিস্তানি সুন্দর 3 পিস সেট এনেছেন। রায়া ও নাইমার জন্য সিম্পলের মধ্যে এবং জাইমার জন্য বেশি সুন্দর দেখে গর্জিয়াস কাজের মধ্যে এনেছে। সাথে ম্যাচিং হিজাব, পিন, বুরুজ, জুতা, সবকিছুই। শাড়িতে নারীকে বেশি আকর্ষণীয় লাগে। শাড়ি বিয়ে পরে জামাইয়ের সামনে পড়বে। এখন এসবি ঠিক আছে। দুপুরের একটু আগে আজমল সাহেব পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছেন। সাথে এসেছেন এবারে তার মা আর বড় বোন। তিনি স্বামী সন্তান নিয়ে কুমিল্লাতে থাকেন বর্তমানে। হালকা নাস্তা করে বাড়ির ছেলেরা সবাই নামাজের উদ্দেশ্যে মসজিদে গেছেন এবং মেয়েরা বাড়িতেই নামাজ আদায় করেন। আলিফ আর সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে, সাথে কালো ঘড়ি হাতে। ফর্সা সুন্দর চেহারা দারুণ মানিয়েছে তাকে। আনিকা তো এসে জাইমার সাথে চিপকে রয়েছে। ভাব জমেছে নাইমা, রায়ার সাথেও। জোহরের নামাজ শেষে দুপুরে খাবার খেতে দেওয়া হয়েছে মেহমানদের। সকলের খাওয়া শেষে ড্রয়িং রুমে বসেছেন মূলত আলোচনা করতে। এর মধ্যেই রুমানা বেগম জাইমাকে নিয়ে আসতে বললেন। তিনি একবার রুমে গিয়ে দেখে এসেছেন শুধু, কিন্তু সবার সামনে এখনো জাইমা যায়নি। উজ্জ্বল শ্যামলা গায়ে সবুজ ও সাদা রঙের মিশেল সালোয়ার কামিজে অপূর্ব লাগছে। সাথে হিজাব পরেছে এবং ওড়নাটা 1 মাস দিয়ে রেখেছে, কিন্তু গুরুজনের সামনে যাওয়ার সময় চাদরের মতো দুপাশেই ঘিরে নিয়েছে। জামার হাতাটা বেশ লম্বা থাকায় শুধু হাতের কবজি ও মুখটা দৃশ্যমান ছিল। মোট কথা জাইমার পোশাকটিকে শালীন পোশাকের কাতারে রাখা যায়। জাইমার ছোট চাচি ও রায়া জাইমাকে নিয়ে ড্রয়িং রুমে সকলের সামনে উপস্থিত হন। নিমিষে দৃষ্টি আটকে যায় নির্দিষ্ট রমণীতে আলিফের। পরক্ষণেরই আবার চোখ নামিয়ে নত মুখ করে পূর্বের ন্যায় বসে থাকেন। জাইমা উপস্থিত মেহমান সকলের সাথে নম্র ভদ্রতার সাথে কুশল বিনিময় করেন। তাকে দেখে ভীষণ খুশি এবং পছন্দ হয়েছে আলিফের দাদু এবং ফুফু। কুশলাদি শেষে আলিফের পাশের সোফাটাতে জাইমাকে বসে দেয়। আনিকা জাইমার পাশেই বসে আছেন। জাইমার থেকে গায়ের রঙের উজ্জ্বলতা রায়ার বেশি। রায়া ফর্সা আর জাইমার থেকে একটু লম্বাও বটে। সুন্দর বেশি তাকে লাগলেও সবার দৃষ্টি জাইমাতেই রয়েছে, বিশেষ করে আলিফের। ভদ্র পুরুষ বুঝিয়ে কে বলেন, কিন্তু জাইমার চেহারায় তাকে কম সুন্দর লাগছে না। ইতিমধ্যে আজমল সাহেবের বড় বোন আলিয়া বেগম তার আর্মি ছেলের জন্য রাকে মনে মনে পছন্দ করে ফেলেছেন।
কিন্তু তিনি এখন কিছু বলবেন না। আগে আদরের ভাতিজার বিয়েটা আল্লাহর রহমতে সুন্দরভাবে মিটুক, পরে না হয় তার প্রস্তাবটা জানানো যাবে। যেহেতু জাইমা ও আলিফের পূর্বে নিজেদের মধ্যে কোনোরকম কথাবার্তা চেনা জানা নেই, তাই তাদের একসাথে কথা বলানোর জন্য জাইমাকে নিয়ে আলিফকে একটি স্থানে নিজেদের মধ্যে মতো বিনিময় করতে বলেন সকলেই। সাথে নাইমাকে পাঠান। বাড়ির অন্যান্য স্থান থেকে ছাদটাকে কথা বলার জন্য বেশি ভালো মনে হয়েছে, তাই তারা ছাদের দিকেই রওনা করে। ছাদে গিয়ে আবারও মুগ্ধ হলো আলিফ। আগের তুলনায় ছাদটাকে বেশি সুন্দর লাগছে। চেয়ার রাখা ছিল 2টা। জাইমা ছাদের চারদিকে একবার নজর বুলালো, কিন্তু না, চেয়ারের ময়লা পরিষ্কার করার জন্য কোনো কাপড় খুঁজে পেল না। তাই বাধ্য হয়ে নিজের ওড়নার একাংশ দিয়ে চেয়ারটা মুছে ফেলল। পরিষ্কার করা চেয়ারটা এগিয়ে দিয়ে আলিফকে নম্র নিচু কণ্ঠে বলল, এই চেয়ারটাতে বসেন ভাইয়া। এতক্ষণ আলিফ জাইমার অদ্ভুত কর্মকাণ্ড দেখছিল। সে স্পষ্ট দেখতে পেয়েছে চেয়ারে কোনো ময়লা ছিল না, যথেষ্ট পরিষ্কার ছিল। সে এটুকু বুঝলো বাচ্চা মেয়েটি ভবিষ্যৎ তাকে অনেক ভালো রাখবে এবং ভালোবাসবেও। জাইমার চোখে নিজের জন্য সম্মান, শ্রদ্ধা দেখতে পেয়েছে সে। মনটা ভালো লাগায় ছেয়ে গেল তার। কিন্তু সেও পকেট থেকে রুমাল নিয়ে পাশে চেয়ারটা মুছে জাইমার উদ্দেশ্যে বাড়িয়ে দিল চেয়ারটা এবং বলল, আপনিও বসেন। তারপর স্মিত হেসে তাকে এগিয়ে দেবে আর চেয়ারটাতে বসে পড়ল। জাইমার মনে আলিফের জন্য দুর্বলতা যেন কয়েক ধাপ বেড়ে গেল। সেও বিলম্ব না করে বরাদ্দকৃত চেয়ারটায় বসে পড়ল। সবার সাথে নাইমা ছাদে আসলেও সে তখনই বলে দিয়েছে, তোমরা গল্প করো, আমি দোলনায় গিয়ে বসলাম। জাইমাদের ছাদের দোলনাটা তার খুব প্রিয়, তাই সে ছাদের কোনায় অবস্থিত দোলনায় বসে মনের সুখে দোল খাচ্ছে, এদিকে তার ধ্যান নেই বললেই চলে। জাইমা বেচারি লজ্জায় কথা বলতে পারছে না, শুধু আলিফের 2-1টা প্রশ্নের উত্তর দিয়েছে হুক হা করে। তারপর তাদের কথাবার্তার সমাপ্তি দিয়ে নাইমাকে নিয়ে নিচে নেমে এলো। এদিকে বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেছেন বড়রা। বিয়ে হবে শুক্রবার এবং ওয়ালিমা হবে শনিবার ইনশাআল্লাহ। আসরের একটু আগে আজমল সাহেব তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লেন। জাইমা, আলিফের কথাবার্তা তেমন না হলেও দুজনের এক অপরের জন্য করা মিষ্টি কেয়ারটুকু মনে গেঁথে থাকবে সারা জীবন। বিয়ের মাত্র 5 দিন সময় আছে। এর মধ্যে সকল কেনাকাটা সবকিছু সম্পন্ন করতে হবে। তাই ব্যস্ত নুরুল শেখের পরিবার। মধ্যবিত্ত নুরুল শেখ মেয়ের বিয়েতে খুব জমজমাট করে খরচ করতে না পারলে সাধ্যের মধ্যে আয়োজনে কোনো ত্রুটি রাখবেন না। সাথে তার ভাই বোনেরা তো আছেই। তাই রাতেই কি করবেন, কাদের দাওয়াত দেওয়া হবে, গহনা কতটুকু দেওয়া হবে, সবকিছুর একটা লিস্ট করে ফেলেছেন রুহুল শেখ ভাইয়ের কথা মতো। মধ্যবিত্তদের সঞ্চয় সম্বল। বেতনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করেছেন নুরুল শায়লা দম্পতি। জমানো টাকা মেয়ের বিয়েতে খরচ করবেন। তাছাড়া শাশুড়ি থেকে নিজের বিয়ের সময় যে গহনাগুলো শায়লা খাতুন পেয়েছিলেন সেগুলো থেকে মেয়েকে দিবেন কিছু, বাকিটা নতুন করে গড়িয়ে দিবেন। জেসমিন সুলতানাও গহনা দিবেন কিছু, সাথে জাইমার ছোট চাচা চাচি তারাও বিয়ের অর্ধেক খরচের ব্যয় বহন করবেন। আজমল সাহেব আলিফের বলা কথাগুলো সবাইকে জানিয়েছেন আজ। তারা অল্প কয়েকজন এসে মেয়ে নিয়ে যাবেন, খরচ করাবেন না তেমন। শুনে সবাই খুব খুশি হয়েছে। সাথে আলিফের প্রতি সম্মান ভালোবাসাও বৃদ্ধি পেল জাইমার পরিবারের সবার। সময় যেহেতু বেশি নেই, তাই কাল সকালেই শহরে গিয়ে গহনা বানাতে দিয়ে আসবেন। ছেলের বাড়ি থেকে কোন চাপ নিয়ে বললেই চলে। শুধু নিজেদের আত্মীয় স্বজন, কাছে প্রতিবেশী, নুরুল শেখের কর্মস্থলের কয়েকজন, তার ভাই বোনেদের শ্বশুর বাড়ি এদেরকে নিমন্ত্রিত করবেন বলে ঠিক করেন। নিমন্ত্রিত মানুষের সংখ্যা তেমন বেশি না হওয়ায় বিয়ের কার্ড ছাপাবেন না। এর মধ্যে জাইমা এসে জানিয়েছে তার নিজের 2টা বান্ধবী আছে কলেজে, তাদেরকে যেন বলা হয়। আজমল সাহেবের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। মেয়ের বাড়িতে তারা তেমন খরচ করতে না দিলেও ছেলের ওয়ালিমাতে সাধ্য অনুযায়ী খরচ করবেন। ছেলের বউকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিবেন। বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে ইনশাআল্লাহ, তাই বাড়িঘর নতুন করে সাজানোর ইচ্ছা পোষণ করলেন রুমানা বেগম। তাই ফার্নিচার সহ বাড়ির পুরাতন জিনিসপত্রগুলোকে সরিয়ে ফেলেন, যুক্ত করেন নতুন আসবাবপত্র। আলিফের রুমে বেগুনিতে ফুল গাছ নেই, কিন্তু আনিকা শুনেছে জাইমার ফুল খুব পছন্দের, তাই সে নিজের পছন্দের কয়েকটি ফুল গাছ টবসহ বেলকুনির একপাশে সাজিয়ে রাখে। প্রকৃতির নির্দিষ্ট নিয়মে সূর্যাস্তের মাধ্যমে রাতে শুরু হয়, আবার সূর্য উদয়ের মাধ্যমে দিনে শুরু হয়।
আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 4 দিন কেটে গেছে। আলীর জাইমার বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। 2 দিন বললে ভুল হবে, কারণ বৃহস্পতিবার দিনের শুরুটা তো হয়ে গেছে। বাকি আছে 1 দিন। গায়ে হলুদ দেওয়াটা ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে না। তাই আলিফের বাড়ি থেকে জাইমার বাড়িতে কোনো তথ্য যাবে না। আর না হবে আলিফের কোনো হলুদ। কিন্তু জাইমাকে হলুদ লাগিয়ে গোসল দিবেন, যাতে গায়ের রংটা কাঁচা সোনার মতো উজ্জ্বল দেখতে লাগে। অন্দরের ভিতরেই বাহিরের কেউ থাকবে না সেখানে। অবশ্য পাত্রী হাতে পায়ে মেহেদি ব্যবহার করতে পারে, বরং মহিলাদের সর্বদা মেহেদি লাগিয়ে রাখাই উত্তম। মিশরাতুল মাসামিহ 4467 নং। তাই জাইমা সহ বাড়ির কম বেশি সবাই মেহেদি লাগাবে আজ। কিন্তু পুরুষ রং ব্যবহার করতে পারে না, তাই হাতে পায়ে মেহেদি লাগাতে পারে না। হলুদ ব্যবহার করা তার জন্য শোভনীয় নয়। বিশেষ করে হলুদ রঙের পোশাক তার জন্য নিষিদ্ধ। মিশরাতুল মাসামিহ 4327 নং। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তার হলেও কোনটা হালাল কোনটা হারাম এই ন্যূনতম জ্ঞান আলিফের আছে। শুধু সে না, তার পুরো পরিবারের সবাই যথাসম্ভব চেষ্টা করে ইসলামের নিয়মের মধ্যে জীবন পরিচালনা করার। তাই বিয়েতেও ইসলামিক কর্মকাণ্ড পরিহার করার চেষ্টা করবেন তারা। বিয়ে আল্লাহর দেয়া পবিত্র সম্পর্ক, সেখানে কেন বিজাতীয় সংস্কৃতি পালনের মাধ্যমে গোলাম ক্রয় করতে হবে? অন্যদিকে নুরুল শেখের পরিবারেও ইসলাম শিক্ষা ও সংস্কৃতির উপস্থিতি সব বিষয়ে বিদ্যমান। মুসলমান হলে তাকে তো মানতেই হবে তার ধর্ম ইসলামকে, এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। শান্তির ধর্ম ইসলাম। তাই জাইমাকে হলুদ দিলেও সেটা গায়ের সৌন্দর্যের জন্য কোনো রীতি পালনের জন্য নয়। সকাল সকাল উপস্থিত জাইমার বড় ফুফু ও তার ছেলে মেয়ে ও স্বামী সহ। জাইমার ফুফা জামালউদ্দিন কৃষি অফিসার হিসেবে কর্মরত আছেন চট্টগ্রামে। আর ফুফাতো বোন 12 বছরের রিমি ও 15 বছরের জিমি। তারা আসামাত্রই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন বাকিরা। মূলত পরিবারের সবাই একসঙ্গে আসবেন বলেই তাদের দেরিতে আসা। দুপুরে গোসলের পূর্বে জাইমার চাচি ফুফুরা হলুদ মাখিয়ে গোসলে পাঠিয়ে দিলেন তাকে। বিকালে সবাই মেহেদি লাগালো। কিন্তু জাইমার মেহেদিতে সবচাইতে বেশি কারুকার্য করা হয়েছে, কেননা সে হচ্ছে কনে। তাকে একটু বিশেষভাবে সাজাবে, এটাই স্বাভাবিক। কাছের আত্মীয় স্বজন চলে আসায় বাড়িতে মানুষের মুখরিত। জাইমার নানা নানু বেছে নেই, তার মামা মামি বিয়ের দিনে আসবেন। আর অন্যান্য আত্মীয় স্বজন তারাও বিয়েতেই আসবেন। বিয়ের যাবতীয় কেনাকাটা এই কদিনই সব সেরে ফেলেছেন সবাই। শায়লা খাতুনের মেয়ের বিয়ে, সে কাজে সব থেকে ব্যস্ত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে কাজ কম রেখে মেয়ের সাথে থাকার জন্য পাঠিয়ে দিয়েছেন জাইমার ছোট চাচি। তিনি একটু বেশিই সম্মান ভালোবাসেন জাইমার আম্মাকে। সাথে হাতে হাতে অন্যরাও কাজকর্ম করছেন। রাতে খাওয়া দাওয়া শেষে মায়ের রুমে বসার মাঝখানে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। চারপাশে রয়েছেন তার ফুফুরা, চাচি, কাজিনগুলো। সবাই গল্প করছেন, কিন্তু তার মধ্যে তো জাইমাই। মা, চাচি, ফুফুরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিয়ের পরবর্তী সময়ে তার কি করণীয়। জাইমার বড় ফুফু রেখা বেগম মাদ্রাসায় পড়াশোনা করেছেন, মাওলানা বিভাগ থেকে পাশ করেছেন। তাই তার হাদিস বিষয়ক জ্ঞান সবার থেকে বলতে গেলে বেশি। তিনি বিয়ের পরবর্তীতে করণীয় একটি সুন্দর হাদিস বিয়ের কনে জাইমাকে উদ্দেশ্য করে বলেন। সদ্য বিয়ে দেয়া মেয়ের প্রতি এক মহিলা সাহাবীর উপদেশ। উমামা বিনতে হারেছ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবীও। নিজ মেয়েকে বিয়ে দেবার সময় তাকে এমন কিছু উপদেশ দেন, যা শুধু মেয়ের জন্যই নয়, বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি মেয়েকে লক্ষ্য করে বলেন, ওহে আমার কলিজার টুকরা মেয়ে, আজ তুমি নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে, এমন এক অপরিচিত মানুষের কাছে যাচ্ছ, যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা। সেই মানুষটাই হবে তোমার প্রকৃত বন্ধু, সাথী ও কল্যাণকামী। হ্যাঁ, তুমি ওখানকার আচার আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও। তবে তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সে তোমার দাসে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি। আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য এবং সুখী দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে। 1. স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপর সন্তুষ্ট হবে। 2. ভালোভাবে তার কথা শুনবে ও মানবে।
3 তার চোখ নাকের পছন্দের প্রতি লক্ষ্য রাখবে। তোমাকে যেন কখনো খারাপ দৃশ্যে সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায়। 4 তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে। কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজি ও ক্রোধান্বিত করে তোলে। 5 তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। হিসাবের সাথে পরিমাণ মতো তার সম্পদ খরচ করবে। 6 তার পরিবার পরিজনের দেখাশোনা করবে। উত্তমভাবে মনোযোগ সহকারে তার সন্তান সন্ততিকে লালন পালন করবে। 7 তার কোনো গোপন বিষয় ফাঁস করবে না ও তার নাফরমানি করবে না। কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দিবে। অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে, সে ক্রোধান্বিত হবে। 8 যে পর্যন্ত তার হালাল সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির ওপর স্থান না দিচ্ছ এবং তার হালাল পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দের ওপর স্থান না দিচ্ছ, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না। আব্দুল্লাহ আল কাফি আল মাদানী রচিত জান্নাতি রমণী। আলহামদুলিল্লাহ। দীর্ঘ হাদিসের বর্ণনা দিয়ে তিনি থামলেন এবং জিজ্ঞেস করলেন, বুঝেছ আম্মা হাদিসের মর্মার্থ? জামাইমা বিজ্ঞের ন্যায় সম্মতি জানায়, মানে সে খুব বুঝেছে। তিনি আরো বলেন, আমাদের সকলেরই উচিত ইসলামের প্রতিটি বিধি নিষেধ মেনে চলা, তবেই ইসলামের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারব। আমার কথাগুলো শুধু জাইমার জন্য নয়, এখানে উপস্থিতি সকলের জন্য। হাদিসটি মূলত সকল নারীদের জানা উচিত। এ বিষয়ে লজ্জার কিছু নেই। রেখা বেগমের বিয়ে হয় মাওলানা পাশ করার পরেই। বিয়ের পরে শ্বশুর বাড়ির নিকটে মাদ্রাসায় কিছু বছর শিক্ষকতা করেন। তিনি আজ যেন হাদিসের পসার খুলে বসেছেন। সবাই মনোযোগী শ্রোতার ন্যায় শুনছেন তার মুখ থেকে ইসলামের সৌন্দর্য হাদিস সমূহকে। মেয়ে ও ভাতিজিদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলা সুন্দর। তিনি সৌন্দর্য ও পরিচ্ছন্নতা পছন্দ করেন। কিন্তু এতে সময় ও অর্থের অপচয় কথা বৈধ নয়। কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই বোন। পক্ষান্তরে ফুলের সৌরভ ও রূপের গৌরব থাকে না বেশি দিন। সৌন্দর্য গর্বিতা ও গোরানি। তোমার এ কমনীয় রম্য দেহখানি, এ তব যৌবনের আনন্দ বাহার। জানকি গো, নহে তা তোমার। অতএব তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, চেহারার যত্ন নিবা, কিন্তু তাই জন্য অর্থের অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা অপব্যবহারকারীকে পছন্দ করেন না। অহংকার তো ভুলেও কখনো করা যাবে না। চেহারার সৌন্দর্য আজ আছে কাল নেই। আমি কোনো প্রসাধনী মুখে মাখিয়ে না ফুফু। এ বিষয়ে অর্থের অপচয় করি না বললেই চলে। জাইমা বলল, আমি এখন থেকে বেশি টাকা খরচ করব না। অপচয়ও হবে না। মিনমিনি কণ্ঠের আয়া খালামণির উদ্দেশ্যে বলল, তোমাদের প্রসাধনী ব্যবহার করতে নিষেধ করা হয়নি। কি হারাম জিনিসের ব্যবহার যে প্রসাধনীতে ব্যবহার হবে সেগুলো ব্যবহার করবে না। ত্বক সুন্দর রাখতে ন্যাচারাল ফেস ওয়াশ, ফেস প্যাক এসব ব্যবহার করবে। বর্তমানে বাজারে মুখ ফর্সা করা যে ক্রিম আছে ওগুলো মুখের জন্য ক্ষতিকর। পাক পবিত্র থাকার চেষ্টা করবে। সকলেই সম্মতি জানালো তার কথায়। কালকে বিয়ে, তাই আর বেশি রাত জাগলো না কেউ। সবাই যার যার রুমে ঘুমাতে চলে গেছে। জাইমা তার আম্মার সাথে থাকবে আজ। ক্যাটারিং সার্ভিসের লোকজন সন্ধ্যার পরে চলে এসেছে। শামিয়ানা টানাচ্ছেন সুন্দর করে। প্যান্ডেল বেশি বড় হবে না। পুরুষ ও মহিলাদের আলাদা বসার স্থান করতে বলেছেন নুরুল শেখ। বাড়ির উঠানটা বেশ বড়, তাই কমিউনিটি সেন্টারে যাওয়া লাগেনি তাদের। ভাইয়ের সাথে সমানভাবে কাজ করছেন রুহুল শেখও। আয়োজন তেমন বড় করে না হলে যতটুকু আয়োজন করবেন সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ইসলাম এক সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। বিয়ে কোন খেলা নয়। এটা হলো দুটি জীবনের চির বন্ধন। তাই এই বন্ধনকে সুশৃঙ্খলিত ও শক্ত করার উদ্দেশ্যে ইসলামে রয়েছে বিভিন্ন নিয়মনীতি। ইসলামে বিবাহ বন্ধনের জন্য প্রথমত শর্ত হলো পাত্র পাত্রীর সম্মতি। সুতরাং তারা যেখানে বিয়ে করতে সম্মত নয় সেখানে জোরপূর্বক বিয়ে দেওয়া অভিভাবকের জন্য বৈধ নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকুমারীর পরামর্শ বা জবানি অনুমতি না নিয়ে এবং কুমারীর সম্মতি না নিয়ে তাদের বিবাহ দেওয়া যাবে না। আর কুমারীর সম্মতি হলো মৌন থাকা। বুখারী 3058 নং।
জাইমা এবং আলিফ উভয়ই মা বাবার পছন্দের সমর্থন জানিয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে। আলহামদুলিল্লাহ। অভিভাবক ছাড়া নারীর বিয়ে হয় না। যেহেতু পুরুষের ব্যাপারে তার মোটেই অভিজ্ঞতা থাকে না, আবেগ ও বিহ্বলতায় স্বামী গ্রহণে ভুল করাটাই তার স্বাভাবিক, তাই পুরুষ অভিভাবক জরুরি। তবে অবৈধ অভিভাবকত্ব কারো চলবে না। সাইয়্যিদি মুহাম্মদ সাংখ্যিতি ৭০ নং পৃষ্ঠা। সাধ্যমতো সুপাত্র ও যোগ্য স্বামী নির্বাচন ছাড়া খেয়াল খুশি মতো যা তার সাথে মেয়ের বিয়ে দিতে পারে না। যেহেতু অভিভাবকত্ব এক বড় আমানত, যা নিজের স্বার্থে যেখানে খুশি সেখানে প্রয়োগ করতে বা নিজের কাছে জিম্মি রাখতে পারে না। যথাস্থানে তা পৌঁছে দেওয়া ফরজ। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও রাসূলের খেয়ান্ত করো না এবং তোমাদের আমানতেরও নয়। সূরা আনফাল ৮-২৭। বর্তমানে এমন অহরহ বিবাহ সম্পন্ন হচ্ছে যেখানে অভিভাবক অনুপস্থিত। পরিবারের অনুমতি না নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করা ভাত মাছের মতো সহজ। অথচ আমাদের ওপর কত বিধি-নিষেধ জারি করা রয়েছে। কোনটা করণীয় নয় সে বিষয়ে আজও বেখবর। সময় তার নির্দিষ্ট নিয়মে বাহমান, তাকে মেনে চলতে হয় প্রতিনিয়ত। সীমিত সংখ্যক মানুষ নিয়ে এসেছে বরযাত্রী বিয়ের উদ্দেশ্যে নুরুল শেখের বাড়িতে। পাত্র হতে আসা লোকজন এবং বাড়ির লোকে উৎসব মুখর পরিবেশ বাড়িতে। সম্পূর্ণ ইসলামী শরীয়ত সংস্কৃতি মেনে বিবাহ হয় আলিফ জাইমার। আলহামদুলিল্লাহ। বিয়ের কামিন অর্থাৎ মোহরানা ধার্য করা হয়েছে ৫ লাখ। বর্তমান সময়ে হয়তো ৫ লাখ টাকা খুব বেশি টাকার মধ্যে পড়ে না, কিন্তু আলিফের যতটুকু সামর্থ্য সে ততটুকু দিয়েই মোহরানা পরিশোধ করেছে। জাইমার পরিবারের এতে কোনো সমস্যা নেই। মেয়ের বিয়ের জন্য একজন সুপাত্র জরুরি, যা আলিফের মধ্যে বিদ্যমান। এখন বাকি জীবন মেয়েকে কেমন লাগবে সেটা আল্লাহ ভালো জানেন। আজ জাইমার বিয়ে, অথচ আজও তাকে শাড়ি পরানো হয়নি। বরপক্ষের আনা বিশাল ঘিয়ে বিশিষ্ট সুন্দর গাউন পরিধান করা হয়েছে। রং ছিল হালকা গোলাপি, সাথে ম্যাচিং হিজাব ও লম্বা সুন্দর দোপাট্টা। হালকা গোলাপি পোশাকে শ্যামবর্ণের জাইমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পর্দার মধ্যেই পড়ে জাইমার পরিহিত পোশাকটি। তাকে এখনো পর্যন্ত কোনো নন মাহরামের সামনে নেওয়া হয়নি। আলিফের কঠোর আদেশ তার নববিবাহিতা স্ত্রীকে কোন পরপুরুষ না দেখুক। আলিফের পরিহিত শেরওয়ানিতে হালকা গোলাপি রং ছিল। ফর্সা সুন্দর লম্বাটে সুঠাম দেহের পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। উত্তম পুরুষ তো সেই ব্যক্তি যে নিজের দায়িত্বরত কন্যাগণকে সঠিকভাবে পর্দার মধ্যে রাখেন। অন্যথায় সে দাস হিসাবে পরিণত হবেন, আর দাস ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। নিজেকে জাহান্নামের আগুনের জ্বালানি নিশ্চয়ই আলিফ করবে না। সে অবশ্যই সভ্য পুরুষের মধ্য পড়ে। বিয়ের প্রতিটা কর্মকাণ্ডই ইসলামী সংস্কৃতির ঊর্ধ্বে করা হয়নি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে কন্যাকে সম্পাদন করতে জামাইয়ের নিকট। সময়টা পানি চিকচিক করছিল নুরুল শেখের চোখে। ছেলেদের নাকি কাঁদাতে নেই, কিন্তু নিজের কলিজার টুকরো মেয়েটাকে পাত্রস্থ করতে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। বাবা, আপনার কন্যাকে আজ থেকে সুখে রাখার দায়িত্ব নিলাম। আপনি কোন চিন্তা করবেন না। আপনার মেয়ে ইনশাআল্লাহ ভালোই থাকবে। আমার দায়িত্বের কোন অবহেলা হবে না। সর্বোপরি চেষ্টা করব তাকে আনন্দে রাখার। আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলোই হয়তো মেয়ের জামাইয়ের মুখ থেকে শুনতে চান বাবারা। একটা ভরসাযোগ্য হাতে মেয়েকে তুলে দিতে পারলেই শান্তি। বুকে জড়িয়ে নিলেন জামাতাকে নুরুল শেখ, সাথে দোয়াও দিলেন মন প্রাণ ভরে। বহু অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে কন্যাকে পাঠানো হলো তার শ্বশুরালয়ে, যেখানে মেয়েরা এক টুকরো সুখ শান্তি খুঁজে পেলে নিজের সবটুকু দিয়ে সকলের সেবা যত্ন করে। কিন্তু পূর্বের মতো এখনো বর্তমানের আধুনিক সমাজে গৃহবধূ নির্যাতনের বিষয়টি সগৌরবের সাথে বয়ে চলেছে। আজমল সাহেবও আশ্বস্ত করছেন বন্ধুকে, মেয়ে নিয়ে যাচ্ছেন। মেয়ের মর্যাদা ইনশাআল্লাহ তারা রাখবেন। কন্যা বিদায়ের সময়টা নিশ্চয়ই খুব কষ্টের। জাইমা বেচারি সারাদিন বিয়ের দখল শেষে চলে যাওয়া মতো সময়ে সে জ্ঞান শূন্য হয়ে পড়েছে। আলিফ তার নববিবাহিতা স্ত্রীকে কোমল স্পর্শে যত্নের সাথে আরোহণ যন্ত্রে তুলে সভা থেকে বিদায় নিয়ে চলল নিজ বাড়িতে। আলিফ যেহেতু নিজেই ড্রাইভ করতে জানে, তাই তাদের বিয়ের গাড়ি সে নিজেই চালাবে। শুধু সাথে আছেন আনিকা ও জাইমার 2 ভাই। আর কাউকে রাখিনি গাড়িতে।
এক ঘর শূন্য করে আরেক ঘর পূর্ণ করতে হয় মেয়েদের, এমনটাই হয়ে আসছে যুগে যুগে। বাড়িতে জাইমার শূন্যতা অনুভব করছে সবার। অশ্রু যেন থামছেই না মায়ের। সাথে গিয়েছে জাইমার ভাই জিসান ও ফুফাতো ভাই রায়হান। মেয়েকে বিদায়ের পরে মেয়ের রুমে গিয়ে ব্যবহার্য জিনিসপত্র ছুঁয়ে দেখছেন আর কাঁদছেন। মেয়েরা কেন বিয়ের পরে স্বামীসহ বাবার বাড়িতে থাকতে পারে না? মায়ের বুক থেকে যেতেই চাইছিল না। আঁকড়ে ধরেছে বাবার হাতটাও। তবুও কি শেষ রক্ষা হলো? যেতেই হলো নব শ্বশুরালয়ে, যেখানে আল্লাহ চাইলে বাকি জীবনটা সুখ দুঃখে কাটাতে হবে। আল্লাহ জাইমা ও ওয়ালিফের দাম্পত্য জীবন রহমত ও বরকতে পরিপূর্ণ করে রাখুন। আলহামদুলিল্লাহ। নববধূ এলো শ্বশুর বাড়িতে। বাড়িতে পড়েছে হইচই। গাড়ির দরজা খুলে আলিফ বেরিয়ে এসে হাতখানা বাড়িয়ে দিল তার লজ্জারাঙা অস্বস্তিতে জড়সড় হয়ে বসা বধূটির দিকে। স্বামীর হাত ধরে প্রবেশ করল শ্বশুরালয়ে। এক অন্যরকম অজানা অনুভূতি গ্রাস করছে যেন জাইমাকে। বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষের সমাগম। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল ড্রয়িং রুম। সেখানে নানা বয়সের মানুষ বসে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। কিচেন থেকে ভেসে আসছে সুস্বাদু খাবারের সুঘ্রাণ। সবাই ব্যস্ত সবার কাজে। আলিফ জাইমাকে নিয়ে বাড়িতে ঢুকতেই তার মা ও ফুফু আদরের সহিত তন্দুরি নিয়ে এলো। আলিফের রুমে পাঠিয়ে দিল জাইমাকে। সবার মাঝে থাকলে পর্দা এবং অস্বস্তি হবে, তাই তাকে রুমে নিয়ে যাওয়ার আদেশ দিলেন নুমানা বেগম। তাছাড়া জাইমা ক্লান্ত ও ভীষণ। বধূ দর্শন বা মুখ দেখার অধম। জাইমাকে তেমন ঝামেলা পোহাতে হচ্ছে না। কয়েকজন মহিলা এসে আবার দেখে চলে গেছেন। অতিরিক্ত ক্লান্ত থাকায় তার কর্ণপাত হয়নি মহিলাদের করা কটূক্তি বা ভালো মন্তব্য। শুভ বাসর রজনী। জীবনের মধুরতম রাত। বলা যায় গোল্ডেন মোমেন্ট সময়টিকে। রোমাঞ্চকর পুলকময় যামিনী। নব দম্পতির প্রথম সাক্ষাৎ ও প্রথম মিলনের সন্ধিক্ষণ। অবশেষে চলেই এলো শুভ সময় জাইমা আলিফের জীবনে। নতুন অধ্যায় রচিত হবে জীবন নামক খোলা বই। সেখানে আল্লাহ চাইলে সুখ, দুঃখ, বেদনা, আবেগ, বিবেক, অনুভূতি নামক পাত দিয়ে সাজানো থাকবে। বিবাহিত জীবন সুখের করতে নারী পুরুষ উভয়েরই সমান ভূমিকা রাখতে হয়। মনোরম, সৌরভময় ও আলোকমণ্ডিত বাসর কক্ষে নত মস্তকে বসে রয়েছে অষ্টাদশী শ্যামকন্যা, তার প্রেমিক পুরুষ, সদ্য বিবাহিত স্বামী সুদর্শন পুরুষ আলিফের জন্য। মনের মধ্যে যেন অনুভূতিরা দলা পাকিয়ে রয়েছে। এখন এই মুহূর্তে জাইমা নিজের অভিব্যক্তি অনুধাবন করতে অক্ষম। বক্ষস্থলে হৃৎপিণ্ড যেন যুদ্ধে নেমেছে, ধুকপুক ধুকপুক করতেই আছে। পণ করেছে থামবে না আজ বেশি প্রেমিক পুরুষ না আসা পর্যন্ত। রাতে সবার সাথে খেতে হয়নি জাইমাকে। ফুফু শাশুড়ি এসে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছেন জাইমাকে। আনিকা তো আশেপাশে ছিলই। তারপর ফ্রেশ হওয়ার পরে সুন্দর লাল রঙের টিস্যু জামদানি পরিয়ে দিয়েছে গায়ে। সাথে হালকা জুয়েলারি। মিশন ফর্সা উজ্জ্বল মুখে হালকা মেকআপের আস্তরণ। হুড়পড়ি থেকে কম লাগছে না আলিফের বউকে, মাশাআল্লাহ। ঘড়ির কাঁটা 11তে গিয়ে ঠেকেছে এমন সময় উপস্থিত হয় আলিফ। নজরে আসে তার সদ্য বিবাহিত স্ত্রী, যে টুকটুকে লাল শাড়ি গায়ে জড়িয়ে নত মস্তকে বসে আছে পুষ্প ভরা বিছানায়। মাশাআল্লাহ কথাটি অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেল তার। ধীর পায়ে লাল টুকটুকে বধূটির দিকে অগ্রসর হল। শান্ত ভঙ্গিতে বিছানায় জাইমার পাশে বসে সুন্দর মতো সালাম করল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর উপস্থিতি যেন আরো অস্বাভাবিক করে তুলল জাইমাকে। সালাম শোনার পরে নিজের বেসামাল অনুভূতিগুলোকে থামিয়ে কম্পনত রিনরিনি কণ্ঠ জবাব দিয়ে সালামের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাড়ির আঁচল টেনে মুখের উপর লম্বা ঘুমটা টেনে দেয়া। সেটাই আস্তে সরিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো বিবিজান? ব্যাস, আলিফের এই একটি কথাই ছিল লজ্জায়, টেনশন, অস্বস্তিতে মৃদু কম্পনত মানবীর ভূমিকম্পের ন্যায় কম্পিত হওয়ার। সে নিজের কাঁপাকাঁপি থামাতে পারছে না, সেখানে স্বামী প্রশ্নের উত্তর কি করে দিবে। আলিফ বুঝতে পারল স্ত্রীর অস্বস্তি। তাই অস্বস্তি কাটাতে বা নিজেদের মধ্যে সহজ হওয়ার জন্যই কোমল, আদরের কণ্ঠে কথা বলতে লাগলো। বিভিন্ন বিষয়ে টুকটাক খবরাখবর জিজ্ঞেস করছে। এতে যেন জাইমা একটু সহজ হলো। স্বস্তির শ্বাস নিল আলিফ। বিছানার পাশে ছোট টেবিলে কিছু ফলমূল, দুধ, মিষ্টান্ন ও পানি রাখা। বাসর রাতে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। আলিফ জাইমাকে ওয়াশরুম থেকে ওযু করে আসতে বলল।
জাইমা জানালো, সে আগেই আজও করেছে। তারপর আলিফ অজু করে এসে নব দম্পতি একসাথে নামাজ আদায় করল। এতে করে দম্পতির নবজীবন শুভারম্ভ হবে আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। অতঃপর আলিফ দোয়া করল, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়াবারিক লাহুম ফিয়া, আল্লাহুম্মা জমা বাইনানা মা জামাতা বিখাইর, আফারিকু বাইনানা ইয়া ফারাক্কুতা ইলা খাইর। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আমার পরিবারের বরকত ও প্রাচুর্য দান কর এবং ওদের জন্য আমার মাঝে বরকত ও মঙ্গল দান কর। হে আল্লাহ, যতদিন আমাদেরকে একত্রিত রাখবে ততদিন মঙ্গলের উপর আমাদেরকে অবিচ্ছিন্ন রেখো এবং বিচ্ছিন্ন করলে মঙ্গলের জন্যই বিচ্ছিন্ন কর। আদাবুত জিফাফ 94-96 পি। অতঃপর আলিফ শয্যায় বসে স্ত্রীর কপালে হাত রেখে বিসমিল্লাহ বলে দোয়া পাঠ করল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরিহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। ইবনে মাজাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকটের মঙ্গল এবং এর মধ্যে তোমার সৃষ্ট প্রকৃতির মঙ্গল প্রার্থনা করছি। আর তোমার নিকটের অমঙ্গল এবং এর মাঝে তোমার সৃষ্ট প্রকৃতির অমঙ্গল হতে আশ্রয় প্রার্থনা করছি। সপ্রেমে স্ত্রীকে কাছে টেনে নিয়ে চুম্বন দিয়ে জিজ্ঞেস করলো, আলিফ, আমাকে পেয়ে খুশি হয়েছ তো প্রিয়তমা? জাইমা লজ্জা ভয় একপাশে রেখে জবাব দিল, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, শত খুশি। পাশে টেবিলে রাখা ফল মিষ্টি নিয়ে একে অপরকে খাইয়ে দিল। এভাবেই যেন একটু একটু করে জাইমার মন থেকে ভয় লজ্জা ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। মনে উদ্বেলিত হচ্ছে প্রেমের নামক সুন্দর তরঙ্গমালা। আলহামদুলিল্লাহ। স্বামীর পক্ষে মাথা রেখে মধুর আলাপন করছে নববধূ। দম্পতি শুধু যৌন চিন্তায় নয় বরং আসন্ন জীবনের বহু পরিকল্পনার কথাও আলোচনায় শামিল করছে তারা। একে অপরে চিনবে জানবে, তবেই সম্পর্ক মধুর হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ। আলিফ জাইমা নব দম্পতি এই সুন্দর প্রেমময় মধুর রাত্রে পূর্বেকার ইতিহাস জানতে চাইল না এবং কখনো জানতে চাইবে না। পূর্বে কি হয়েছে কি হয়নি সেসব জানতে না চাওয়াটাই উত্তম। নচেত মধুরাত্রি বিশ্রাত্রিতে পরিণত হতে সময় লাগবে না। যদিও তাদের লুকায়িত কোন অন্ধকার অতীত নেই। হাদিসে উল্লেখ্য যে, বাসরে বরকনের কথোপকথনে কানাচি পাতা হারাম। কানাচি পেতে গোপন কথা যে শুনি, কিয়ামতে তার কানে গলিত সীসা ঢালা হবে। বুখারী 7042 নং। তাই জাইমা আলিফের বাসরে এইসব ঘৃণ্য কাজ করার দুঃসাহস করার সাধ্য কারো হয়নি। ব্যাপারটা নিঃসন্দেহে দৃষ্টিকটু। তাই বাড়ির বড়রা আগেই এ বিষয়ে অবগত করেছে ছোটদের। সবাই সব হাদিস জানবে সেটা তো হয় না। তাই বড়দের অবগত করা অবশ্যই কর্তব্য। আমি বরাবরই শান্তশিষ্ট থাকার চেষ্টা করি। বদমেজাজি স্বভাব আমার মধ্যে নেই। হুটহাট রেগে যাওয়াটাও। কখনো তোমাকে রেগে গিয়ে কিছু বলেছি তখন তর্কে না গিয়ে প্লিজ আমার রাগ মেটাবার চেষ্টা করবা। ভুল করে ফেললে বদলা নেওয়ার চেষ্টা না করে ক্ষমা করে দিও। এতে আমাদের ভালোবাসা চিরস্থায়ী ও সুখের হবে। স্বামীর কথার উত্তর হিসাবে সে জবাবে বলল, মেয়েদের মন ঠুনকো কাচের পাত্র। সামান্য কথার আঘাতে তাই ভেঙে যায়। তাই হয়তো স্বামীর উপরেও মুখ চালানো হতে পারে। তাই একটু মানিয়ে চলবেন। তা ঠিক। তাই কাচের টুকরো মর্যাদায় বিধে কষ্ট দেয়। তাছাড়া মেয়েদের মন কাচের হলেও মুখখানা কিন্তু পাকা ইস্পাতের। তাই সব ভেঙে গেলেও মুখ অক্ষত অবস্থায় সবেগে চলমান থাকে। অথচ মুখখানা কাচের ও মনখানা লোহার হলে আগুনে কি পড়ে না। দাম্পত্য ও হয় মধুর। বলে একটু হাসলো আলিফ। চেনা জানার জন্য সারাদিন রাত বা বাকি সময়ও করা যাবে। আজ আর রাত জাগতে হবে না, চলো ঘুমিয়ে পড়ি। আর হ্যাঁ, আজ থেকে স্বামীর বক্ষস্থলী হবে স্ত্রীর নির্দিষ্ট জায়গা। ক্লান্তিতে শরীর নুয়ে আসছে, ঘুমে ঢুলছে জাইমা। তাই সেও আলিফের কথা সম্মতি দিয়ে ঘুমাতে চাইল। সারাদিন আলিফ জাইমা দুজনের ওপরে বেশ ধকল গেছে। কাল অলিমা আছে। সামর্থ্য অনুযায়ী ঢাকার সুন্দর একটা সেন্টারে আয়োজন করছে অলিমার। কাল সারাদিন ব্যাপী তাদের ব্যস্ততা। তাই বেশি রাত না জেগে স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায় তারা। হৃদয়ের সন্ধি হলে মিলনের জন্য বহু সময় রয়েছে। আলিফ বুদ্ধিমান পুরুষ।
ভালো মন্দ বিষয়ে সে জ্ঞান রাখে। জাইমা হয়তো না করতো না, কিন্তু সে মিলন কতটুকু সুখের হতো তা সন্দেহের। পুরুষত্ব ফলাতে হবে বাসরেই, এই কথা কোথায় লেখা আছে? স্ত্রীর সাথে সহজ হলে পরবর্তীতে যা হবে তাতে সুখ বিদ্যমান হবে। বিয়ে হলো ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী বন্ধন। সেখানে দুটি মানুষ একে অন্যের সাথে সারা জীবন থাকবে। স্ত্রীর ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা সবই দেখার দায়িত্ব স্বামী। তাই তো সে জাইমার সাথে সুন্দর একটি সম্পর্ক করতে চাই, যেখানে শুধু শারীরিক মেলামেশার জন্য একে অন্যের কাছে যাবে না, একটু শান্তির আভাস যেন থাকে। শত ক্লান্তির শেষে শ্যামবরণ মুখখানা দেখে যেন চোখ জোড়া শীতল হয়। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল আলিফ। এই পবিত্র রজনীর জন্যই হয়তো চরণগুলোর সৃষ্টি। বিবাহের রঙে রাঙা আজ সব, রাঙা মন, রাঙা আবরণ। বল নারী এই রক্ত আলোকে আজ মম নবজাগরণ। পাপে নয় প্রতিপন্নী সুমতি, থাকে যেন হয় পতির সারথি। পতি যদি হয় অন্ধের সতী, বেদনা নয়নে আবরণ। অন্ধপতির আখিরায় যেন তোমার সত্য আচরণ। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে জাইমার মুখে এসে পড়ছে। রোদ ঝলকানি মুখে পড়তেই জাইমা নড়েচড়ে উঠল। ঘুম ভেঙে গিয়েছে তার। ভালো করে চোখ মেলতেই নিজেকে আবিষ্কার করলো প্রিয় মানুষটার পক্ষে। লজ্জারা জড়ো হলো যেন মুখে তার। কিন্তু এসবের মধ্যেও এক অন্যরকম অনুভূতি জায়গা করে নিল জাইমার মনে। ভালো লাগার অনুভূতি, স্বর্গীয় অনুভূতি। শোয়া থেকে উঠতে নিলেই আলিফ আবার শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা জাইমা পড়েছে বিপদে, তাই বাধ্য হয়ে আলিফকে ডেকে তুলল ঘুম থেকে। আসসালামু আলাইকুম প্রিয়তমা। শুভ সকাল। ওয়ালাইকুম সালাম। শুভ সকাল। অনেক বেলা হয়ে গেছে, এখন বিছানা ছাড়া উচিত। হ্যাঁ উঠছি। তোমার ঘুম ভালো হয়েছে? কোন অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালোই ঘুমিয়েছি, অসুবিধা হয়নি। আপনি থাকতে কিসের অসুবিধা হবে বলেন? মুচকি হাসল জাইমা বলেই। মূলত জাইমা আলিফ ফজরের নামাজ আদায় করে পুনরায় আবার ঘুমিয়েছে। আলিফ নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় তার মা ডেকে বলে দিয়েছেন একটু ঘুমিয়ে নিতে। আজ অলিমার সারাদিনে তাদের বেশ ঝামেলা ধকল সামলাতে হবে। তাই রুমানা বেগম বুদ্ধি করে বললেন কিছুক্ষণ বিশ্রাম করতে। আলিফ শুনে খুশি হলো খুব। মায়ের জন্য সম্মান ভালোবাসা বেড়ে গেল বহুগুণ। হেসে সম্মতি জানিয়ে মায়ের কথায় রুমে গেল। তারপর নব দম্পতি পুনরায় ঘুমিয়ে নিল। জাইমা শুধু অবাকের পরে অবাক হচ্ছে, যেন অবাক হওয়ার দিন। সে শুনে আসছে এতদিন শ্বশুর বাড়িতে নিয়ম মেনে চলতে হয়। প্রথম দিন রান্না করে খাওয়াতে হয়, শাশুড়ির সাথে কাজে সাহায্য করতে হয়। কিছুই তার করা লাগছে না। জাইমা বলেছিল তার শাশুড়িকে সাহায্য করতে, কিন্তু সে দেয়নি। আরো বলে দিয়েছে নিজের সংসার কাজ করার সময় পাবা অনেক। আজ বাড়িতে সবাই আছেন, আমরাই এদিকটা সামলাতে পারবো। তুমি গল্প করো ওদের সাথে। বাড়িতে কথা বলতে মন চাইলে আমার ফোন দিয়ে বলতে পারো। শাশুড়ির থেকে এত সুন্দর কথা শুনে জাইমা আবেগে কেঁদেই ফেলল। রুমানা বেগম বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দেন। আনিকাকে বলে দিলেন ভাবির সাথে সাথে থাকতে। জাইমার মন থেকে বড় একটা পাথর নামলো যেন, কিন্তু অস্বস্তি কমল না। নতুন পরিবেশ, নতুন বাড়ি, মানুষগুলোও অচেনা। চেনা জানা হলে লজ্জা, অস্বস্তি হয়তো কমবে। আনিকা জাইমার সাথেই আছে, কখন কি লাগবে বারবার জিজ্ঞাসা করছে। এতে জাইমারও ভালো লাগছে। দুজনে গল্প করছে। কখনো আনিকা আলিফের ব্যাপারে বলছে, কখনো রুমের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র জাইমাকে দিচ্ছে। সকালে খাবার টেবিলে একসঙ্গে খেতে বসেছেন। জাইমা আলিফ পাশাপাশি বসেছে, আরো অনেকে আছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই কাজে লেগে পড়েছে। কমিউনিটি সেন্টার বাড়ির কাছেই। সবকিছু বারবার তদারকি করছেন বাড়ির ছেলেরা। মেহমান আসছেন বিভিন্ন জায়গা থেকে। আলিফের কলিগ, বন্ধু, মামা, ফুফু, খালা বাড়ির আত্মীয়রা। উৎসব মুখর পরিবেশ বাড়িতে বিরাজমান। জাইমাদের বাড়িতে ফোন করে বলে দিয়েছেন তারা যেন তাড়াতাড়ি আসেন। আজও জাইমা শাড়ি পরবে না। আজ সাদা এবং হালকা নীলের মিশ্রণের একটা গ্রাউন্ড পরানো হবে। জুয়েলারি। আজ জুয়েলারি হীরার পরানো হবে।
নীল সাদা পোশাকে হিরিয়ে বেশ মানাবে। আলিফও সেই রঙের পোশাক পরিধান করবে। আলিমার অনুষ্ঠানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বসা, খাওয়া স্থান নির্ধারণ করেছেন। এতে পর্দা এবং শালীনতা থাকবে। অলিমা বা বৌভোজ করা ওয়াজিব। মুসনাদে আহমদ। যদিও বা একটি ছাগল জবাই করে দেওয়া হয়। মাজাল্লাতুল বহুসিন ইসলামিয়াত যা। এই অনুষ্ঠানের অধিক হকদার দিনদার পহেজগার মুসলিমরা। প্রিয় নবী সা মুমিন ছাড়া কারো সঙ্গী হয় না এবং পরহেজগার ব্যক্তি ছাড়া তোমার খাদ্য যেন অন্যকে না খেতে পায়। আবু দাউদ। অলিমাতে বেছে বেছে ধনীদের নিমন্ত্রণ করা এবং গরিব মানুষদেরকে বাদ দেওয়া হলে এর খাদ্য নিকৃষ্টতম খাদ্যে পরিণত হবে। মুসলিম বাইহাকি। অলিমা বা অন্য দাওয়াত যে খাওয়াবে তার মনে এই নিয়ত রাখা উচিত নয় যে আজ যাদেরকে আমি খাওয়াচ্ছি কাল তারা আমাদের খাওয়াবে। যেমন যে খায় তাকে ঋণ বা বোঝা মনে করা উচিত নয়। অবশ্য খাওয়ানোর বদলে খাওয়ানো, উপহার বা উপকারের বিনিময়ে উপহার বা উপকার করা কর্তব্য। তবে তার নিজ নিজ সাধ্য অনুযায়ী। না পারলে শুকরিয়া জ্ঞাপন ও দোয়া করা কর্তব্য। খাওয়ানোর পর শুকরিয়া দোয়া নিয়ে তারপর খোঁচা বা তুলনা মারার অভ্যাস নিশ্চয় মুসলিমের নয়। বিয়ে পড়িয়ে রেখে আত্মের পর আসা যাওয়া মিলনাদি হওয়ার পর বিনা অনুষ্ঠানে বউ ঘরে আনা শ্বশুরের খরচ বাঁচানোর উদ্দেশ্যে হয় তাহলে তা এক মহৎ কাজ। কিন্তু এতে নিজেরও খরচ বাঁচানোর উদ্দেশ্যে সঠিক নয়। কারণ আলিমা অল্প খরচ হলেও করতে হবে। তা হলো ওয়াজিব। অবশ্য এখানে অপচয় বৈধ নয়। কেননা অপচয়কারী শয়তানের ভাই। তাছাড়া নাম নেওয়ার উদ্দেশ্যে লোককে দেখিয়ে অর্থ না থাকলে ঋণ করে বিশাল ধুমধাম করা বৈধ নয়। তুফাতুল আরুস 119 বি। পরন্তু প্রতিদ্বন্দ্বিতা করে গর্বের সাথে যে ভোজ অনুষ্ঠান করা হয় সে ভোজ খাওয়া নিষিদ্ধ। আশো সিলসিলাতু শিহ 626 নং। যথাসম্ভব ইসলামী শরীয়ত সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য রেখে অলিমার অনুষ্ঠান করা হয়। বিয়েতে একটু ঝামেলা সহ্য করতে হবে। এদিন বারবার আসে না। জায়মাকে আলাদা রুমে রাখা হয়েছে। শুধু মহিলারা গিয়ে দেখে আসছেন নববধূকে। পরপুরুষের যাওয়া সেখানে নিষিদ্ধ। জায়মাদের বাড়ি থেকে সবাই এসেছেন। অলিমার এই বিশাল জমকালো আয়োজিত অনুষ্ঠান দেখে অবাক হওয়ার পাশাপাশি খুব খুশিও হয়েছেন। বাবা মাকে দেখেই ঝাঁপিয়ে পড়েছে বুকে। যেন তাদের অপেক্ষায় ছিল মেয়েটা। একটা দিন দেখে না অথচ মনে হচ্ছে কতগুলো দিন তাদের থেকে দূরে রয়েছে। আলিফ বউকে দেখে কিছু প্রহর পলক ফেলতেই ভুলে গেছিল। সাদা পরি লাগছে। যেন আসমান থেকে হুর নেমে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে বারবার। তার 70 হুর চাই নাই এক সম্পূর্ণকেই চাই দুনিয়া ও আখিরাতে। সে পারলে এখনই শক্ত আলিঙ্গনে আবদ্ধ করত তার টুকটুকে বধূকে, কিন্তু সঠিক সময় সুযোগ না পাওয়ায় তার মন বাসনা পূর্ণ হচ্ছে না। এ নিয়ে আফসোসের শেষ নেই মনে মনে। আলিফের বেহায়া দৃষ্টিপাত জায়মাকে লজ্জা, অস্বস্তিতে ফেলছে। সে কি তা বুঝছে? এ নিয়ে আনিকা, শালিকারাও কম মজা নেয়নি। জায়মার শুভ্র মানবকেও কম সুন্দর লাগছে না। লজ্জাবতী জায়মা তাই এখন লজ্জায় তাকাতে পারছে না। সে পরে ভালো করে দেখবে বলে ঠিক করেছে। বরকতপূর্ণভাবে অলিমার ভোজ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই নিজ বাড়িতে ফিরে এসেছে। বিয়ের পরে জামাই বউ মিলে শ্বশুর বাড়িতে যাওয়ার যে নিয়ম রয়েছে তার জন্য নবদম্পতিও যাবে। তবে আজ গেল না। কাল ইনশাআল্লাহ যাবে। নিজের কিছু আত্মীয় স্বজন থেকে গেল। বাড়িতে আসতে বেশ বেলা হয়ে গেছে। ঈশার নামাজের কিছু আগে বাড়িতে পৌঁছায়। আজান শেষে ছেলেরা নামাজে গেলে বাড়ির মেয়েরাও আরামদায়ক কাপড় পরে নামাজ পড়ে নিল। জায়মার সাজ জুয়েলারি এসব খুলতে আনিকা সাহায্য করেছে তাকে। আজ অনুষ্ঠানে আনিকা বিভিন্ন সময়ে জায়মার পাশে থেকে অস্বস্তিকর মুহূর্ত থেকে আগলে রেখেছে। আবেগে জায়মা ছোট ননদের এমন যত্ন দেখে কেঁদে দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে চোখ থেকে পানি গড়ানোর আগেই মুছে নেয়। শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই ভালো। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে সবার প্রতি যত্নের সাথে সব দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। বারবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে। কটুবাক্য যে শুনতে হয়নি এমনটা নয়। আলিফের নানার বাড়ি থেকেই শুনতে হয়েছে কিছু কথা। মেয়ের গায়ের রং শ্যামলা কেন, তাদের বাড়ির অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয় কেন,
সুদর্শন, সরকারি চাকরিজীবী ছেলের জন্য এর থেকেও বহুগুণ ভালো মেয়ে পেতে এসবই। এত এত ভালোর মাঝে এসব খারাপও আহত করেছে জাইমাকে। কিন্তু এই হেন কটু কথার উত্তম জবাবও দিয়ে দিয়েছে তার অর্ধাঙ্গ। বউয়ের অপমান সহ্য করার মতো পুরুষ সে নয়। আজ রাত একটু বিশেষ। বাসর রাত থেকে কম কোথায়। স্বামী স্ত্রীর মাঝে সম্মান, ভালোবাসা, লজ্জা অবস্থিত থাকলে প্রতিটি রাতে বাসর রাত মনে হতে পারে। আর সেখানে জাইমা আলিফ তো নবদম্পতি। প্রবাদে আছে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষায় থাকে না। আলিফ জাইমা নবদম্পতি জীবন থেকে কেটে গেছে একটি মাস। এই একটা মাস আনন্দ, ব্যস্ততার মধ্যে কেটেছে তাদের। অলিমার পরের দিন জাইমাকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে সেখানে একদিন থেকে এসেছে আলিফ। তারপর মামা বাড়ি, খালা বাড়ি, ফুফু বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে ছুটতে হয়েছে নিত্য নতুন। নতুন বিয়ে করলে যা হয়। আবার নবদম্পতি যেহেতু তারা সেই হিসাবে মধুচন্দ্রিমায় না গেলে হয়। কক্সবাজার ঘুরে এসেছে তারা। এখন গরমের দিনটাই সমুদ্র তীরের হৃদয় শীতল করা বাতাস উপভোগ করার ইচ্ছেকে দমাতে না পেরে সেখানেই গেল, সাথে হানিমুন বা মধুচন্দ্রিমাও হয়ে গেল। তারা ঠিক করেছে শীতের দিকে সাজেক যাবে ইনশাআল্লাহ। আলিফের ছুটি শেষ হয়ে গেছে আরো আগেই। সরকারি ডাক্তার পাশাপাশি নিজের একটা চেম্বার রয়েছে, তাই ব্যস্ততা বেশি। সকাল যায় আসে রাত 10টা বা 9টা। শ্বশুর বাড়ি থেকে কলেজ বেশ কাছাকাছি হওয়ায় প্রায়শই কলেজে যাওয়া হয় জাইমার। পড়াশোনা, নব্য শ্বশুর বাড়ি সব মিলিয়ে বেশ সুন্দরভাবেই চলছে বিবাহিত জীবন। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসছে আলিফ। ছুটির দিনে ঘুরতে যাওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে গত 1 সপ্তাহ ধরে শরীর ক্লান্ত, বমি ভাব, মাথা ঘোরা সমস্যাগুলো চলছে জাইমার। কিন্তু সে এ বিষয়ে এখনো কাউকে বলেনি। দুর্বলতা বলে বিষয়টি এড়িয়ে গেছে বারংবার। আজ শুক্রবার, তাই সবাই বাড়িতে অবস্থান করেছেন। কর্মস্থল ছুটি। সকালবেলায় একসাথে খেতে বসা অবস্থায় জাইমা মুখে ডিম পুড়ে দিতে না দিতেই বমিভাব হওয়ায় মুখ চেপে বেসিনের দিকে ছুটে। ফ্রেশ হয়ে এসে ভালো লাগছে না খেতে বলে বিষয়টি আবারও এড়িয়ে যায়। কিন্তু আলিফ ডাক্তার মানুষদের কাজে এসব নেই। সে তো বেশ বুঝতে পেরেছে তার প্রিয় বিবির কি হয়েছে, কিন্তু কিছু বলছে না। আর একটু অপেক্ষা করুক। আজ সবাই বাড়িতে থাকায় খাবারের মেনুতে ভর্তা যোগ হয়েছে। মাছ, মাংসের সাথে ভর্তাও করা হবে। ছোটা বুয়া আছেন, তিনি প্রতিদিন তার জন্য নির্ধারিত কাজ করে আবার চলে যান। রান্না রুমানা বেগম করেন। এখন জাইমা আসায় সে সাহায্য সহযোগিতা করে, কখনো রান্নাও করে। বাকি খাবারগুলো শাশুড়ি আম্মা রাঁধলেও ভর্তাটা জাইমা বানাবে। কারণ কাজে কর্মে অপটু জাইমা শুধু ভর্তাটাই ভালো বানাতে পারে। আলু, বেগুন, শিম, আরো কয়েক প্রকারের ভর্তা বানাচ্ছে সে। কিন্তু মুখে আঁচল চেপে। প্রায় খাবারের গন্ধে তার বমি পায়। রুমানা বেগম ও বিষয়টি লক্ষ্য করেছেন। ভেবেছেন পরে এ নিয়ে ভালো করে জিজ্ঞাসা করবেন। জোহরের নামাজ শেষে 6 সদস্যের সুন্দর পরিবারের সবাই খেতে বসেছে একসাথে। খাওয়া প্রায় শেষের দিকে জাইমা আবারও ছুটেছে বেসিনের দিকে। পিছে আলিফও আসে। কবে থেকে চলছে এসব? আমাকে বলনি কেন? শরীর খারাপ কবে থেকে? সব ঠিকঠাক চলছে তো? চোখে মুখে পানি ঝাপটা দিয়ে পিছন ফিরতেই এতগুলো প্রশ্নের সম্মুখীন হওয়ায় বেশ ঘাবড়ে যায় সে। দ্রুতই উত্তর দেয়। 1 সপ্তাহ যাবত এমন হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো শরীর খারাপ বা দুর্বলতার জন্য এমনটা হচ্ছে। কিন্তু দুর্বলতা তো যাচ্ছেই না, দিনকে দিন খারাপ হচ্ছে। কেঁদেই ফেললো বলতে বলতে। আগলে নেই নিজের স্ত্রীকে আলিফ। একটু বুঝিয়ে তারপর রুমে নিয়ে আসে। প্রেগন্যান্সি কিট দিয়ে চেক করে আসতে বলে জাইমাকে। জাইমা যেন কথা বলতে ভুলে গেছে। এতটা অবাক ইতিপূর্বে সে হয়নি। নিজের বেসামাল অনুভূতিকে দমিয়ে কিট নিয়ে চলল ওয়াশরুমে। ফলাফল পজিটিভ। জাইমা আলিফ দুজনেই হতভম্ব। এখন অনুভূতি ঠিক কি হওয়া উচিত বুঝে উঠতে পারছে না তারা। কিছু প্রহর পার হওয়ার পর ভবিষ্যৎ বাচ্চার মাকে শক্ত করে জড়িয়ে ধরল আলিফ। জাইমা কেঁদেই ফেলল। আলহামদুলিল্লাহ, পবিত্র মুহূর্ত বিবাহিত জীবনের। মিষ্টি খাওয়ার ধুম পড়েছে দুই পরিবারের। সাথে ভেসে আসছে অগণিত ফোন, বার্তা। সবাই খুশি। কিন্তু সমস্যা হচ্ছে জাইমার বয়স অল্প, এই সময় প্রেগন্যান্সি বেশ ঝুঁকিপূর্ণ। আলিফও চিন্তিত। সে ডাক্তার হয়ে এরকম ভুল কেমনে করল?
আরো কিছুদিন যেতে পারত। এই নিয়ে লজ্জিত সে। বারবার ক্ষমা চাইছে স্ত্রীর কাছে। প্রযুক্তির উন্নতির জন্য সবকিছু উন্নয়নের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানও বেশ উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই যত্ন, বিশেষভাবে খেয়াল রাখলে সব ভালো হবে ইনশাআল্লাহ। এসব বলেই মনকে সান্ত্বনা দিচ্ছে সবাই। এভাবে বারবার ক্ষমা চাচ্ছে আলিফ, তাতে জাইমা বেশ বিরক্ত। বারবার বলছে এতে কারো কোন হাত নেই, তাও নাছোড়বান্দা আলিফ এক কথা বলেই যাচ্ছে। নবদম্পতির জীবনে আবার নব্য প্রাণীর আবির্ভাব হতে চলেছে। তাদের জন্য খুবই খুশির বিষয়। চাপা স্বভাবের আলিফ, তাই সবার মতো নিজের খুশি, আনন্দকে প্রকাশ করতে পারছে না। কিন্তু রবের নিকট বহুবার শুকরিয়া জ্ঞাপন করেছে, সাথে ভালোবাসাটাও বেড়েছে প্রিয়তমার প্রতি। সে খুব খুব খুশি তার অনাগত সন্তানের আগমনে। সন্তান এক সম্পদ। নিঃসহলের সন্তানের আকাঙ্ক্ষা প্রত্যেক মা বাবার। তাই তো নিঃসন্তান পিতা মাতা চিকিৎসার স্বার্থে কিনা খায়, কোথায় না যায়। অবশ্য বৈধভাবে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেওয়া দূষণীয় নয়। দূষণীয় হলো কোন পীর ঠাকুরের মাজারের নিকট গিয়ে বিভিন্ন কুসংস্কার মেনে সন্তান কামনা। বরং এ হলো খাঁটি শিরক। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন এবং যাকে ইচ্ছা বন্ধা রাখেন। সুতরাং মুসলিমের উচিত তারই নিকট এই বলে সন্তান চাও, হে প্রভু, আমাকে নেক সন্তান দান করুন। সূরা আস-সাফফাত ৩৭। ১০০। শুনছেন? একটু দ্রুত আসেন ওয়াশরুম থেকে। এটুকু কথা কোনরকম বলেই মেঝেতে লুটিয়ে পড়ল জাইমা। আলিফ কিছুক্ষণ পূর্বে হাসপাতাল থেকে এসেছে। মাগরিবের কিছুক্ষণ পরে। রুমে হালকা আলো লাইট জ্বালিয়ে, গায়ে কাঁথা জড়িয়ে তন্দ্রায় বিভোর হয়ে আছে জাইমা। আলিফ সে ভেবেছে হয়তো ঘুম পেয়েছে তাই ঘুমিয়েছে। তাই সে দ্রুত পা ওয়াশরুমে ছুটল ফ্রেশ হতে। তারপর না হয় জিজ্ঞাসা করা যাবে। কোনরকম মুখে পানি ঝাপটা দিয়েই ঝড়ের গতিতে ওয়াশরুম থেকে রুমে আসলো। দু পা বাড়াতেই চোখে পড়ল অপ্রত্যাশিত কিছু। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পূর্বের জায়গায় দাঁড়িয়ে থাকে আলিফ। মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল তার। হঠাৎ এমন শকর নিতে পারেনি সে। মস্তিষ্ক সচল হতেই দ্রুত ছুটে গেল জ্ঞানহীন জাইমার কাছে। জাইমা, জাইমা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? প্রিয় বিবি, তুমি বুঝছো না তোমার এহেন নিস্তব্ধতা আমাকে কতটা পড়াচ্ছে। ওঠো না। পেইন হচ্ছে কি? কষ্ট হচ্ছে বলো? পাগলের মতো ডাকছে প্রিয় তোমাকে। আবার বাবা মায়ের রুমে গিয়ে দ্রুত ডেকে আনেন তাদের। খবর শুনেই ছুটে চলে আসেন। প্রাথমিকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন রুমানা বেগম। হঠাৎ তিনি লক্ষ্য করেন পায়ের নিচ থেকে রক্ত ভেসে আসছে। ভয়ে মুখ চুপসে যায় তার। জাইমার সবে ৯ মাস পড়েছে। ডেলিভারি ডেট এখনো বেশ দেরিতে। এমতাবস্থায় সবাই প্রচুর ভয় এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে। চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়াই জ্ঞান ফিরে জাইমার। ব্যথায় মুখ নীল হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়ছে অজস্র। কথা বলতে পারছে না। কোনরকম অস্পষ্ট ভাবে বলল। সন্ধ্যা থেকে হালকা ব্যথা ছিল পেটে। কিছুক্ষণ পূর্বে তা অসহনীয় রূপ নেই। হয়তো ব্যথা সহ্য করতে না পেরেই জ্ঞান হারিয়েছে। আমি ভেবেছিলাম পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এভাবে ভয়াবহ রূপ নেবে আমি বুঝতে পারিনি। আবারও লুটিয়ে পড়ল সে। তড়িঘড়ি করে বাড়ির গাড়িতে নিয়ে চলল হাসপাতালের উদ্দেশ্যে। ব্লাড চলে এসেছে। অবস্থা নিশ্চয়ই মারাত্মক রূপ নিয়েছে, এমনটাই ধারণা করছে সবাই। আলিফ সে তো এতটুকু সময় পাগল প্রায়। পড়ার পাখি ছটফট করছে যেন। আলিফ গাইনি বিশেষজ্ঞ নয়, সে হার্ট স্পেশালিস্ট। কিন্তু চেনা জানা এক মহিলা ডাক্তারের কাছে নিয়মিত জাইমার চেক আপ করিয়েছে। সব রকম সতর্ক অবলম্বন করার চেষ্টা করেছে। তার মধ্যে এমন অপ্রত্যাশিত ঘটনা কিভাবে কি হলো বোধগম্য হচ্ছে না তাদের। রুমানা বেগম কিছু বলছেন না। তিনিও শকর। ব্লাড চলে আসলে বাচ্চা এবং মায়ের জীবন ঝুঁকিপূর্ণ থাকে। মনে মনে অসংখ্য দোয়া কালাম পাঠ করছে। বাবা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এই সময় এমনটা হয়। আল্লাহ ভরসা। আল্লাহকে স্মরণ কর। ছেলেকে সান্ত্বনা বাণী শোনালে সে শান্ত হতে পারছে না। দুশ্চিন্তা মাথায় গেঁথে রয়েছে। সিজারিয়ান সেকশনে নেওয়া হয়েছে জাইমাকে। অনেক ব্লাড লস হওয়ায় নর্মাল ডেলিভারি অসম্ভব প্রায়।
এতে মা ও বাচ্চার মৃত্যু ঝুঁকি রয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেই সাদা টাওয়ালে মুড়িয়ে নিয়ে আসে বেবিকে। সর্বপ্রথম বাচ্চা দাদিমণি অর্থাৎ রুমানা বেগম আদরের সহিত কোলে নেন। জাইমার হঠাৎ অসুস্থতার খবর শুনে তার বাবা মাও চলে এসেছেন তাৎক্ষণিক হাসপাতালে। আলিফের অবস্থা পাগল পাগল। সারাদিন হাসপাতাল চেম্বারে সময় দিয়ে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করার সুযোগ পায়নি সে। তার উপর জাইমার অপ্রত্যাশিত অসুস্থতা, কি হবে এই ভয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। সত্য, সামর্থ্য পুরুষ মানুষরাও ভেঙে পড়েছে স্ত্রীর অসুস্থতায়। ছেলে বাবু হয়েছে আলিফ জাইমা দম্পতির। আলহামদুলিল্লাহ। যেন এক টুকরো চাঁদ জমিনে খসে পড়েছে। দেখতে মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে। আলিফের কাছে বাবুকে দিতে গেলেই সে প্রথমে জাইমার কথা জিজ্ঞেস করে। সে কেমন আছে, জ্ঞান ফিরেছে কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। চিন্তার কারণ নেই। জাইমাকে কেবিনে দেওয়া হয়েছে। আধা ঘন্টা বাদে দেখা করা যাবে। এখন ছেলেকে ধর, দেখতো কেমন হয়েছে। তোর মতো না, ওর মায়ের মতো। হাস্যোজ্জ্বল মুখশ্রী রুমানা বেগমের। গদগদ কণ্ঠে ছেলেকে জিজ্ঞাসা করলেন, খুশি হবে নাইবা কেন, এক মায়ের ছেলের এক মায়ের পুত্র। তাদের কাছে সোনার টুকরো যেন বাচ্চাটা। মায়ের কথার পরিপ্রেক্ষিতে ছেলের দিকে নজর বুলালো কিছুক্ষণ। তারপর বলল, এখনো তো ছোট্ট কিছুই বুঝতে পারছি না কার মতো হয়েছে, কিন্তু একটু আন্দাজ করতে পারছি কিছুটা আমার আর কিছুটা জাইমার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। কোমলতার সহিত কোলে তুলে নিল। কি মধুময় দৃশ্য, স্বর্গীয় অনুভূতি। অতি আবেগে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চিবুকে। কেউ দেখার পূর্বেই সতর্কতার সহিত মুছিয়ে ফেলল। ছেলেদের কান্নাটা অন্যদের দেখাতে নেই যে। তারা চাইলেও মেয়েদের মতো কেঁদে কেটে মনের আবেগ কষ্ট হালকা করতে পারে না। জাইমাকে দেখতে প্রথমে আলিফ গেল। তার যেন সইছে না। মনে হচ্ছে কতগুলো দিন পরে দেখবে। সে দ্রুত পায়ে নির্দিষ্ট কেবিনে ঢুকে বেডের পাশে চেয়ারে বসল। নরম হাতে চুলে বিড়ি কেটে দিতে লাগলো স্ত্রীর। কিছুক্ষণ পর জাইমা চোখ খুলে আবিষ্কার করলো তার সুদর্শন পুরুষ প্রিয়তম স্বামী ও সদ্য জন্ম নেওয়া সন্তানের পিতাকে। কেঁদে ফেলল সে। সেলাইয়ের জন্য জোর দিয়ে কাঁদতে পারছে না। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, বাবু কোথায়, কেমন আছে? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো আর আপনাদের সাথে কখনো দেখা হবে না। মরে যায় যদি। আমি মরে গেলে আপনি কি আবার বিয়ে করতেন? ভুলে যেতেন জাইমা নামক আমিকে? স্ত্রীর প্রথম কথাগুলো শুনে খুবই ব্যথিত হলো আলিফ। কিন্তু শেষের বাক্যগুলো শুনে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে স্ত্রীর দিকে। আসলে মেয়েরা স্বামীর পাশে জীবিত অবস্থায় কাউকেই সহ্য করতে পারে না। সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমনটা ভাবা অস্বাভাবিক কিছু নয়। বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবু তোমার মায়ের কোলে ছিল যখন কেবিনে আসলাম। তোমাকে ভুলে যাব, তার আগে যেন নিজেকেই ভুলে যায়। তুমি আমার প্রিয়তমা, ভালোবাসি তোমাকে। জান্নাতে তোমাকেই চাই, খুঁজ চাই না, বুঝেছ? এই আলিফ তার সন্তানের মাকেই ভালোবাসে এবং সারা জীবন বাসবে ইনশাআল্লাহ। প্রিয়তর মুখ থেকে এই হেন মধুর বাক্য শুনে হৃদয় শীতল হলো জাইমার। আর কি চাই? আল্লাহর কাছে লক্ষ কোটিবার শুকরিয়া জানাচ্ছে। নাতিকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করলেন শায়লা খাতুন। জাইমার পাশে শুয়ে দিলেন। মন ভরে দেখল সন্তানকে। কত কষ্টের ফল। এক সপ্তাহ হাসপাতালে রাখার পরে বাড়িতে আনা হয় বাচ্চা ও মাকে। আলীর সাথে ছিল এ কদিন। আনিকা সে তো সরছেই না ভাতিজার পাশে থেকে। সুযোগ পেলেই কোলে নিয়ে বসে থাকে। ইসলামী সংস্কৃতি অনুযায়ী বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া হলো, আকিকাত দেওয়া হলো, নামকরণ করা হলো। সকলেই খুব খুশি নবজাতকের আগমনে আলহামদুলিল্লাহ। বাচ্চার নাম আমার পাঠকেরাই ঠিক করুক। পড়াশোনা, সংসার, বাচ্চা সব সামলিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। আলিফের মতো স্বামী পেলে কোন কষ্ট হতে পারে। রুমানা বেগম চাকরি থেকে অবসর নেবেন বছর 4 পরে। ততদিনে জাইমার পড়াশোনা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। বাচ্চা বড় হয়ে যাবে। সে চাইলে চাকরি করতে পারে। অনুমতি দেওয়া হয়েছে তাকে। আর কি চাই একটা মেয়ের সুখী হতে।
শ্বশুর বাড়িতে স্বামীর সাপোর্ট, পরিবারের অন্যদের একটু আদর ভালোবাসা, সহানুভূতি পেলে একটা মেয়ে তার জীবনের সবটা বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। মেয়েরা এমনই একটু সুখ পেলে বিনিময়ে নিজের জীবন দিয়ে অপর মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করে চলে। আদর্শ বৌমা এমনি হওয়া যায় না। স্বামী ও অন্যদের সাপোর্ট প্রয়োজন আছে। জাইমা ভাগ্যবতী। আল্লাহ তাকে আদর্শ স্বামী, শ্বশুরালয় দিয়েছেন। মা বাবার প্রতি খুব খুশি সে। উত্তম স্বামী এবং উত্তম শ্বশুরালয় তার জন্য নির্বাচন করেছেন, আলহামদুলিল্লাহ। সেও সর্বদা চেষ্টা করবে এই মানুষগুলোর প্রতি নিজের দায়িত্ব পালন করতে। দোয়া করবেন আলিফ জাইমার জন্য। তাদের দাম্পত্য জীবন আল্লাহর রহমত ও বরকতপূর্ণ হয়। সমাপ্ত।